দিছো গ্রুপগুলোতে তো মেন গ্রুপগুলো তো তারেক দিতে সময় লেট করবে তো সাথে সাথে দিতে হবে। আর আমাদের এই যে ইয়ের গ্রুপে, ওটার নাম কি গ্রুপ? টেলিগ্রাম গ্রুপ। ওইখানে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো এইচএসসি 2026 বছরের শিক্ষার্থীরা, সো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি অ্যাকাউন্টিং 200 মার্ক কমপ্লিট 7 ক্লাসেস, অর্থাৎ 7 ক্লাসে আমরা তোমাদের হিসাব বিজ্ঞানের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একদম A to Z কমপ্লিট করে দিব। ঠিক আছে? সো এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ শেষ সময় তোমার প্রিপারেশনটা একদম গুছানো হবে, একদম 100তে 100 হবে। সো আমরা এখানে সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুইটা ক্লাসেরই দুইটা সাবজেক্টেরই কিন্তু ক্লাস নিব। ঠিক আছে? সো দেখো, আজকে হচ্ছে আর্থিক বিবরণীর উপরে ক্লাস নিব। তোমরা জানো আর্থিক বিবরণী হচ্ছে ক বিভাগে বাধ্যতামূলক দিতে হয়, তার মানে এখানে 20 মার্ক। তার মানে এখানে আর্থিক বিবরণী হচ্ছে 20 মার্ক। পাশাপাশি এই টপিকটা থেকে দেখবা, ফ্রেম ঠিক করো, ফ্রেম ঠিক করো, ফ্রেম ফার্স্ট। তার মানে আর্থিক বিবরণী হচ্ছে এই টপিকটাতে 20 মার্ক। পাশাপাশি তোমাদের কিন্তু এই টপিকটা 7 থেকে 8টা করে এমসিকিউ আসে। তাড়াতাড়ি করো। ওকে, সো আমাদের এই টপিকটা এতটাই ভালোভাবে শিখতে হবে যাতে আমরা এখানে 20 মার্ক ইনশিওর করতে পারি। পাশাপাশি এমসিকিউর জন্য আমরা নিজেকে একদম 100% তৈরি করতে পারি, যাতে করে এমসিকিউগুলোতে আমরা ফুল মার্ক ইনশিওর করতে পারি। যারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছি, সো প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে। পাশাপাশি এই ক্লাসটির আজকের ক্লাসটির পিডিএফ যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ক্লাসটি কী করতে হবে, নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে। শেয়ার করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিলেই কিন্তু তোমাকে দিয়ে দিবে। ওকে, যারা যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে আজকের এই চমৎকার হিসাব বিজ্ঞান ক্লাসটিতে। আর প্রত্যেকেই শেয়ার করে ভাইয়াকে ডান লিখে দিব। ঠিক আছে? সো ইনশাল্লাহ আজকের ক্লাসে যা শিখতে পারবা এটা হয়তো এর আগে কখনোই শিখো নাই, এবং আমি কিন্তু তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দেন হচ্ছে এখানে শর্টকাট ট্রিক্সও শেখাবো। ওকে, সো আমাকে একটু বলো সব কিছু ঠিকঠাক কিনা। ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব মেন ক্লাসটি। তবে আবারও বলতেছি প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব। যারা যারা যুক্ত হয়েছে সবাই লাইভটি শেয়ার করে দিব। কি হয়েছে স্যার, বারবার একটু প্রবলেম হচ্ছে এখানে। ঠিক আছে, সমস্যা না, এটাতে তোমাদের কোনো প্রবলেম হবে না, আমাদের ক্লাস আমরা কন্টিনিউ করতে পারবো। ওকে, সো যারা যারা শেয়ার ডান অলরেডি লিখছি, থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেকেই। দেখো আজকের ক্লাসের পিডিএফটা আমি প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত অ্যানালাইসিস করে রিসার্চ করে কিন্তু তৈরি করছি। তার মানে এই পিডিএফটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেহেতু আমি হচ্ছে নিজে তৈরি করছি। ক্লাসে আমরা সলভ করবো, পাশাপাশি তোমরা কিন্তু নিজেরাও এটা কী করতে পারবে, এক্সারসাইজ করতে পারবা। ওকে, সো সব কিছু ঠিকঠাক কিনা আমাকে একটু বলো। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দেবো। আর যারা যারা এখন শেয়ার করি নাই দ্রুত একটু শেয়ার করে দেয়। এই যে আমি শেয়ার করে দিচ্ছি, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, সো যারা যারা এখন শেয়ার করে না দ্রুত শেয়ার করে দাও। এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু তুমি বারবার পাবে না। ওকে, সো এই গ্রেট অপরচুনিটিটা হচ্ছে কী করতে হবে, গ্র্যাব করতে হবে। দেখো শেষ সময় তোমাদের কিন্তু এটাই দরকার, যে শেষ সময় রিভিশন দরকার। শেষ সময় কোনো টপিকে যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করা দরকার, যেটা আমরা তোমাদের জন্য আয়োজন করতে যাচ্ছি। এবং এই ক্লাসগুলো নিলে ইনশাল্লাহ তোমাদের শেষ সময় হিসাব বিজ্ঞান নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একদম A to Z শেষ হয়ে যাবে, শেষ করতে পারো সুন্দরভাবে। ওকে, সো যারা যারা ডান লিখছি শেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। শেয়ার করছি অঙ্কন, তারপর নুরুল আমিন, তারপর পুষ্পিতা, মাইশা, তারপর হচ্ছে রামিশা আলম, নাজিয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা করো একটু দ্রুত শেয়ার করো, একটু দ্রুত শেয়ার করে দেয়, আমরা দ্রুত শেয়ার করে দিই। আজকে আমরা কী কী শিখতে যাচ্ছি এটা একটু আমরা প্রথমেই বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে আমরা বিশেষ করে 25 সাল এইচএসসি 2025, হ্যাঁ 24, 23, 22 এই 4 বছরের বোর্ড প্রশ্ন সলভ করব আর্থিক বিবরণীর। এবং প্রথম দিকে আমরা কনসেপ্ট থেকে কিছু কোশ্চেন সলভ করব, দেন আমরা ম্যাথ সলভে চলে যাব। ঠিক আছে? এবং তোমরা জানো আর্থিক বিবরণীর ম্যাথগুলো কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, তাই না? এবং এই ম্যাথগুলো আমরা বেশিরভাগ সময় ভুল করি, যেই ভুলটা হয়তো বা আজকের ক্লাসের পর ইনশাল্লাহ আর হবে না। সো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিচ্ছি ক্লাসটি। তোমরা যারা যারা এখনও যুক্ত হও নাই দ্রুত 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 যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা যুক্ত হয়েছে তারাও তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেই। হ্যাঁ, প্রত্যেকেই মেনশন করে দেই। ওকে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি।
ওকে, সাউন্ডটা ঠিক আছে, যারা যারা ডান প্রত্যেকেই পিডিএফ পেয়ে যাবে, কোনো টেনশন নাই। ওকে, সো আমি প্রথমেই তোমাদেরকে রুটিনটা দেখাবো, যেই রুটিনটা অনুসারে ক্লাস হবে। এখানে দেখতে পাচ্ছ যে এইচএসসি 2026 ব্যাচের জন্য শিওর এ প্লাস অ্যাকাউন্টিং 200 মার্কস কমপ্লিট, অনলি 7 ক্লাসেস। অর্থাৎ এখানে রুটিনে কিন্তু কোন দিন কোন ক্লাস হবে, কয়টা বাজে হবে, কোন চ্যাপ্টারের উপরে হবে, কোন চ্যাপ্টার শেষ করা হবে, কোন চ্যাপ্টারে কত মার্ক ইনশিওর করতে পারবা, একদম ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। সো এটা সবাই একটি স্ক্রিনশট নিয়ে নেই, এবং যারা হচ্ছে পেজের সাথে যুক্ত আছো, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছে, সবাইকে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা নতুনে যুক্ত হয়েছো, এটা জাস্ট রুটিনটা হচ্ছে সেভ করে রাখো ফোনে। ওকে, সো এই রুটিন অনুসারে কী হবে, আমাদের ক্লাসগুলো হবে। অলরেডি অনেকে যুক্ত হয়েছো, সবাইকে আবারও ওয়েলকাম করে নিচ্ছি। আজকে থেকে জাস্ট খেলা শুরু, আজকে থেকে শুরু ইনশাল্লাহ। একদম আমরা 2টা সাবজেক্টেই, হিসাব বিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইনশাল্লাহ A to Z কমপ্লিট করবো। এমসিকিউতে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। ওকে, টেলিগ্রাম গ্রুপে অ্যাড আসি, গ্রেট। টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু এখানে সব ধরনের আপডেট পাবে, তোমার কোনো প্রবলেম থাকলে সেটাও সলভ করে নিতে পারবে। এছাড়া আমাদের কবে ক্লাস হবে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যদি কোনো কোর্স চলে আসে বা সাজেশন থাকে, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, আশা করি সব কিছু ঠিকঠাক, এখন আর প্রবলেম হবে না, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। ওকে, সো এটা সবাই একটি স্ক্রিনশট নিয়ে নেই। যারা যারা এখনও যুক্ত হয়েছে প্রত্যেকেই হচ্ছে রুটিনটি সেভ করে রাখবো, আর ক্লাসটি শেয়ার করে আমাদের পেজে দিলেই কিন্তু তুমি কি করবে, আজকের ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে। ওকে, এখন অনেকে যুক্ত হচ্ছ। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কোন ধারণার ভিত্তিতে আর্থিক অবস্থা প্রস্তুত করা হয়। সহজ একটা প্রশ্ন, তবে এই কোশ্চেনটা আমরা অনেকে ভুল করে থাকি, এটা আমি একদম A to Z ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, কোন ধারণার ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়, এই কোশ্চেনটা চাইছে আমাদের এখানে, কোন ধারণার ভিত্তিতে। সো আশা করি অনেকে আমরা পারবো, তবে এটা আমরা একসাথে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আর্থিক অবস্থার বিবরণী যদি বলে ভাইয়া পুরা, আর্থিক অবস্থার বিবরণী বললে আমাদের হবে চলমান প্রতিষ্ঠানের ধারণা। আমরা প্রত্যেকে জানি চলমান প্রতিষ্ঠানের ধারণা। আর্থিক অবস্থার বিবরণী বললে আমাদের হবে চলমান প্রতিষ্ঠানের ধারণা, চলমান প্রতিষ্ঠানের ধারণা, এটা হবে আর্থিক অবস্থার বিবরণী বললে চলমান প্রতিষ্ঠানের ধারণা। তোমরা জানো চলমান প্রতিষ্ঠানের ধারণা মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ব্যাপী চলতেই থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এছাড়া চলমান প্রতিষ্ঠানের ধারণার মধ্যে যা যা যায়, যে বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমরা ক্লিয়ার করে দিব। দেখো, অপচয়টা ধার্য করা হয়, এটা চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। সো আমি দিয়ে দিব, কোনো প্রবলেম নাই, আমি হচ্ছে দিয়ে দিব, তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব। তো দেখো, এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে খুবই ইম্পর্টেন্ট। এছাড়া অপচয় ধার্য করা হয়, মনে রাখবা, অপচয়টা ধার্য করা হয়, এটাও চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। এইচএসসি 26-27 ব্যাচ, ইয়েস 27-26, হ্যাঁ, তোমরা হচ্ছে 2 ব্যাচের স্টুডেন্ট ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট পেপারের উপরে আমরা ক্লাসটা নিচ্ছি আজকে। তো ফার্স্ট পেপার তোমাদের 27 ব্যাচের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে বেশিরভাগ কলেজে। ওকে, তাহলে এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। বাকি যে 3টা আছে তোমরা শিখছো, যেমন নগদ প্রবাহ বিবরণী, তোমরা জানো এই নগদ প্রবাহ বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, তারপর হচ্ছে কি আছে আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী, আয় বিবরণী এবং হচ্ছে কি আছে মালিকানা সত্ত্ব বিবরণী। এই তিনটা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। এই 3টা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে, হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে, ঠিক আছে। এই 3টা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। আর আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। ক্লিয়ার। ওকে, যারা যারা আমরা এ নাম্বার আনসার করছি, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। চলমান প্রতিষ্ঠানের ধারণা, বাট বাকি যে 3টা আছে, এই 3টা যাতে মনে থাকে, নগদ প্রবাহ বিবরণী, আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী, এই 3টা তৈরি করা হয়। এই 3টা তৈরি করা হয় তোমার কি হিসাবকাল, সময়কাল বা কালীনকাল ধারণা অনুসারে। এখন তুমি শুধু শিখবা হিসাবকাল, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে কালীনকাল চলে আসছে, তাহলে বিকল্প নাম জানা লাগবে না। তার মানে হিসাবকাল এটার আরেকটা নামে হচ্ছে কালীনকাল, ঠিক আছে। হিসাবকাল এটার আরেকটা নামে হচ্ছে কালীনকাল, এটার আরেকটা নামে হচ্ছে কি সময়কাল। তাহলে হিসাবকাল, কালীনকাল বা সময়কাল ধারণা অনুসারে কি করা হয়, এটা তৈরি করা হয়, ঠিক আছে। আর পাশাপাশি এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য ভাইয়া পুরা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। এটা কি, এটা হচ্ছে নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, মনে থাকবে, নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, নির্দিষ্ট সময় বিন্দুর জন্য অথবা দিনের জন্য অথবা তারিখের জন্য। তার মানে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় ভাইয়া
নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, দিনের জন্য অথবা তারিখের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমরা এটা ক্লিয়ার যে আর্থিক অবস্থার তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, দিনের জন্য বা তারিখের জন্য। আর আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং হচ্ছে তোমার নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। আশা করি প্রত্যেকের এই কনসেপ্টটা ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি পরবর্তী দুইটা কোশ্চেন। সো এই দুইটা খুবই সহজ। প্রথমে আমি বলতেছি, প্রথমে আমরা বেসিক থেকে পড়াবো। বেসিক থেকে বলতে থিওরি থেকে, দেন আমরা হচ্ছে ম্যাথ সলভ করব। ঠিক আছে? দেন আমরা হচ্ছে কি করব, ম্যাথ সলভ করবো। এটা সবাই আনসার করি, প্রত্যেকে এটা আনসার করো দেখি। প্রত্যেকে এটা আনসার করি দেখি কে কে আনসার করতে পারো। ওকে, সো পরের দুইটা কিন্তু এই দুইটা খুবই সহজ, অলরেডি অনেক আনসার করতেছি, যেমন তামিম, রামিশা, তারপর হচ্ছে এমডি AR, গ্রেট, নাজিয়া, প্রত্যেকে আনসার করছি, পুষ্পিতা, ভুয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো এই প্রশ্নটা কি হতে পারে। এই কোশ্চেনটা প্রথমটা বলছে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় IAS 1 অনুসারে। আমরা জানি যেমন IAS এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুসারে, স্ট্যান্ডার্ড 1 অনুসারে। ঠিক আছে? আর এখানে বলছে 3 বলছে IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ কয়টি। তো এখানে মনে রাখবা আর্থিক বিবরণীর ভাইয়া অংশ যদি বলে আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে হবে 5টি। আর্থিক বিবরণীর যদি বলে অংশ কতটি, অংশ বললে হবে 5টি। আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। আর যদি বলে আর্থিক বিবরণী কতটি, হ্যাঁ, যদি বলে আর্থিক বিবরণী কতটি, তাহলে হবে 4টি। তার মানে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি আর আর্থিক বিবরণী হচ্ছে 4টি। গট ইট? এখন এটাও আমরা ক্লিয়ার করব, তার আগে আবার একটু বলতেছি, প্রত্যেকেই বলতেছি, সেটা হচ্ছে আজকের ক্লাসের পিডিএফটি পেতে চাইলে অবশ্যই তোমার কী করতে হবে, ক্লাসটি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে। শেয়ার করে দেন হচ্ছে আমাদের পেজে দিলেই তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবে, আজকের ক্লাসের পিডিএফটি পেয়ে যাবে। এবং আমি শুরুতেই রুটিন দিয়ে দিছি, ঠিক আছে? মাত্র 7টা ক্লাসে তুমি কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একদম 200 মার্ক নিশ্চিত করতে পারবা। ঠিক আছে? আমরা একদম 200 মার্ক নিশ্চিতকরণের ক্লাসগুলো নিচ্ছি, যাতে করে তোমার প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা অধ্যায় একদম A to Z প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে? এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে এইগুলোতে আমরা সলভ করবই, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, সাথে সাথে তোমাদেরকে বলে দিব যে এখান থেকে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি এবং ইনশাল্লাহ আসবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যারা ভুল করছি যে আর্থিক বিবরণী হচ্ছে 4টি, অনেকে 5টি ভেবে থাকি, আর আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। ঠিক আছে? এখন আর্থিক বিবরণীর অংশ কয়টি? 5টি। কী কী বলো তো? সবাই একটু বলবো আমার সাথে, হ্যাঁ সবাই একটু বলবা। সেটা হচ্ছে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা। মনে করো আয় বিবরণী 1 নাম্বার, 2 নাম্বার মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নাম্বার নগদ প্রবাহ বিবরণী, 4 নাম্বার আর্থিক অবস্থার বিবরণী। তাহলে কয়টা হইলো? আয় বিবরণী বা বিশদায়ী বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক বিবরণী হচ্ছে 4টি। এই প্রথম 4টা বললাম, আর্থিক বিবরণী হচ্ছে কয়টি? 4টি। আর আর্থিক বিবরণীর অংশ কতটি? অংশ হচ্ছে 5টি, কারণ অংশ বললে সর্বশেষে একটা চলে আসবে, আর ওইটা হচ্ছে তোমার নোট বা টিকা। নোট বা টিকা কি আসবে? এই নোট বা টিকা, এই নোট অথবা টিকা, এটা হচ্ছে 5 নাম্বার ধাপ, আর এটা হচ্ছে একটা অংশ, এটা কিন্তু কোনো বিবরণী নয়। তাহলে আমরা বুঝতে পারলাম আর্থিক বিবরণী হচ্ছে 4টি আর আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। ক্লিয়ার? এটা কোন বোর্ডে আসছে দেখো, এটা আসছে হচ্ছে তোমার সিলেট বোর্ডে, সিলেট বোর্ড 19-এ আসছে। ক্লিয়ার এতটুকু? ওকে, তো দেখো কোশ্চেন যেমন ম্যাথ থেকেও আসবে, থিওরি থেকে কিন্তু কোশ্চেন আসবে, এই জন্য থিওরিগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না। ওকে, তারপর আমরা এই দুইটা আমাদের তোমার সিকোয়েন্সের বাইরে থেকে আমরা সলভ করব, যদিও এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট, যে এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা শেষে গিয়ে হচ্ছে কি করব, শেষে গিয়ে হচ্ছে সিকিউ সলভ করব। ঠিক আছে? একজন বলছে কোন বিষয়ের উপর ক্লাস চলছে, এখানে লেখা আছে বড় করে
হিসাব বিজ্ঞান, হ্যাঁ লেখা আছে 1 ক্লাস 8 থেকে 25+ মার্ক নিশ্চিত করে, এবং উপরে ক্যাপশনে দেখো লেখা আছে হিসাব বিজ্ঞান। তারপর যদি আমরা না জানি না বুঝি ভাই, এটা তো হয় না। তো বলে দিচ্ছি আবারও হিসাব বিজ্ঞান। ওকে, সো আমাদের শাহান অলরেডি হচ্ছে একদম ডিটেলস লিখে দিছে, যাদের কনসেপ্টটা ক্লিয়ার না ওর থেকে হেল্প নিতে পারো, এই কমেন্ট থেকে নোট করে ফেলতে পারো। ওকে, এবার আমরা সিকোয়েন্সের বাইরে থেকে একটা কোশ্চেন দেখবো, এটা এক্সট্রা করে অ্যাড করা হয়েছে। এই যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত হবে বা কত শতাংশ হবে? সো সবাই একটু মনোযোগ দাও, গভীর মনোযোগ দাও, আমি এটা একদম A to Z ক্লিয়ার করে দিব। প্রথমে মনে রাখবা মুনাফার হারটা, এই মুনাফার হার এটা আমি আরও আগের বার ক্লাসে শিখাইছি। এই মুনাফার হার বিক্রয় মূল্যের উপর অলওয়েজ কম থাকে। মুনাফার হার বিক্রয় মূল্যের উপর কি থাকে? বিক্রয় মূল্যের উপর কম থাকে। আর ক্রয় মূল্য বা ব্যয়ের উপরে ক্রয় মূল্য অথবা ব্যয় অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে হ্যাঁ কি থাকে? বেশি থাকে। তার মানে ভাইয়া এটা কিভাবে আমরা বুঝবো? দেখো, এটা আমি দুইটা নিয়মে শেখাবো, একটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। ঠিক আছে, আমরা দুইটা নিয়মে শিখবো। পুষ্পিতা সবার আগে আনসার করছো 25%। আর আমি শুরুতে বলতেছি যারা ক্লাসে যুক্ত হয়েছি প্রত্যেকটা স্টুডেন্ট একদম শেষ পর্যন্ত ক্লাস করব, ঠিক আছে? সো শেষ পর্যন্ত ক্লাস করতে হবে, তোমাদের জন্য অনেক গিফট আছে, হ্যাঁ এইগুলা অবশ্যই আমরা একটু পরেই হচ্ছে কী করবো, রিভিল করব। আর যে শেষ পর্যন্ত ক্লাস করবা তার আর্থিক বিমূর্তে আর কোনো প্রবলেম থাকবে না, এবং এর বাইরে থেকে ইনশাল্লাহ আর্থিক বিমূর্তে কোনো কোশ্চেন আসবে না। যারা যারা আনসার করতেছে থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আনসার করি নাই তারা হচ্ছে একটু ট্রাই করি, অলরেডি একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে তামিম, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তারপর লিখে বুঝাবো। তো দেখো, আমরা আগে স্বাভাবিক নিয়মটা শিখাই। এখানে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, মনে রাখবা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকলে বিয়োগ প্রক্রিয়া, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকলে বিয়োগ প্রক্রিয়া। তাহলে এই যে দেখো উপরে কত 20 আর নিচে কি হবে 100 থেকে -20। ওকে, তাহলে উপরে 20 আর নিচে থাকে কত 80 ইন্টু কত 100, এই যে 100। তাহলে 20 একে 20, 4 20 80, 4 দ্বারা ভাগ করলে 4 25 100। এই যে দেখো আমরা বের করে ফেললাম 25%। তার মানে বিক্রয় মূল্যের উপর 20 হইলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত হবে? 25%। সিম্পল। এই যে নিয়মটা আছে, এই নিয়মটা দ্বারা তুমি পৃথিবীর যে কোনো মুনাফার হার বের করতে পারবা, কোনো প্রবলেম নাই, ইজিলি বের করতে পারবা, ঠিক আছে? তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হচ্ছে তোমার 20% হয়, ক্রয় মূল্য বা ব্যয়ের উপর 25%। সিম্পল এটা, ঠিক আছে? এটা খুবই সিম্পল। ভাইয়া শেয়ার করে দিলাম, আমি মানবিকের স্টুডেন্ট মাজিদুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ মাজিদুল হচ্ছে যদি প্রোফাইলে হ্যাঁ যদি কোনো কমার্সের শিক্ষার্থী থাকে তাহলে অবশ্যই উপকৃত হবে, ঠিক আছে? আমরা দেখো এখানে মাজিদুল হচ্ছে মানবিকের স্টুডেন্ট হয়ে শেয়ার করতেছে যে তার কমার্সের বন্ধুবান্ধব যাতে ক্লাস থেকে উপকৃত হতে পারে, আর আমরা কমার্সের স্টুডেন্ট হয়ে হচ্ছে কী করতেছি না, শেয়ার করতেছি না। আর শেয়ার করলে তুমি পিডিএফটি পাবে। 7 দিনের ক্লাস তুমি একদম শুরু থেকেই একদম শেষ মতো করতে পারবা, এবং ইনশাল্লাহ কথা দিচ্ছি মানে আমরা এমনভাবে শেখাবো তোমার মনে হবে না যে ভাইয়া অনলাইনে পড়াচ্ছে, মনে হবে অফলাইনে ধরে ধরে শেখাচ্ছে, ঠিক আছে? একবার না পারলে 2বার শেখাবো, 2বার না পারলে 3বার করে শেখাবো, কিন্তু ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে ভাই আমরা বুঝতে পারলাম বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, যেহেতু বিক্রয় মূল্যের উপরে 20% বলছে তার উপরে 20, নিচে কী করতে হবে 100 থেকে 20 মাইনাস করতে হবে, যেহেতু হচ্ছে বিয়োগ প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে দেখো 25%। সেটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? সিকিউ সলভ করাবেন? ইয়েস। ফায়েজা সিকিউ অবশ্যই সলভ করাবো, কেন করাবো না? তো আমরা যারা যারা যুক্ত হয়েছে ক্লাসে সবাই কাইন্ডলি 1-2জন ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও প্রত্যেকেই, যারা হচ্ছে লাইভে এখন একটা রিয়াকশন দেন, একটা রিয়াকশন দিয়ে দাও। পাশাপাশি প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যাতে সবাই ক্লাসটি করে উপকৃত হতে পারে, ঠিক আছে? সবাই একটু মেনশন দেয়, একসাথে একটু মেনশন দেই, 10 সেকেন্ড সময় লাগবে। মেনশন দাও, তারপর হচ্ছে আমরা একটানা ক্লাস করি, সবাই মিলে ক্লাস করবো ইনশাল্লাহ। শেষ সময় সেরা একটা প্রস্তুতি নিয়ে যাতে আমরা বোর্ড পরীক্ষা দিতে পারি। হিসাব বিজ্ঞানে তোমরা 90+ মার্ক পাবে। ওকে, এতটুকু আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি। জাস্ট আমাদের ক্লাসগুলো করো এবং নিজে আমরা যেটা বলবো বাসায় যেভাবে পড়তে বলবো ওইভাবে পড়ো, ঠিক আছে? এতটুকু হবে। আর যারা যারা হচ্ছে এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয় নাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমি লিঙ্কটা দিয়ে দেবো, একটু পরেই যুক্ত হয়ে যাবে সবাই। যদি 2জন করে ফ্রেন্ডদেরকে মেনশন দেই, আশা করি আমাদের ক্লাসে কিন্তু আরও স্টুডেন্টের সংখ্যা বাড়বে, এবং এই ক্লাসগুলো যদি ফ্রিতে নিচ্ছি, সো ফ্রিতে আমরা অনেক সময় অবহেলা করি, কিন্তু ফ্রিতে তুমি পেইড বেসের সাথে ভালো ক্লাস পাচ্ছ, তুমি জাস্ট ক্লাস করো তারপর বুঝবা। ওকে, তাহলে আমাদের 25%। এবার একটা সিকোয়েন্স ওটা লিখে দিয়েছিল ওটা আমি একটু লিখে দিচ্ছি। এই যে দেখো 16.67%, এটা মুখস্থ করে ফেলবা। এটাতে কতটা হেল্প করবে? 20%, তারপরে 25%, যারা পারি না তাদের জন্য 33.33%, তারপরে হচ্ছে 50%, তারপরে 100%।
এখন দেখো আমরা বলছি কি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম, ক্রয় মূল্যের উপর মুনাফার হার কি বেশি। ওকে, তার মানে এইটা একটু খেয়াল করো, এখানে বলছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20 হইলে, এই বিক্রয় মূল্যের উপর 20 হইলে ক্রয় মূল্যের উপর কত হবে 25। সিম্পল। এই সিকোয়েন্স থেকে যদি আনসার বের করে 1 সেকেন্ড লাগবে, সিকোয়েন্স থেকে যদি আনসার বের করে 1 সেকেন্ড লাগবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। তার মানে 1 সেকেন্ড লাগবে, সবাই একটু মেনশন দেয় 1 সেকেন্ড লাগবে। এই যে 1 সেকেন্ড 25%, মানে কি বিক্রয় মূল্যের উপর মুনাফার কম থাকে আর ক্রয় মূল্যের উপর বা ব্যয়ের উপর অলওয়েজ বেশি থাকে। তার মানে ভাইয়া আমরা একদম শুরু থেকে আসি, বিক্রয় মূল্যের উপর 16.67% হলে ক্রয় মূল্যের উপর কত 20%, বা হচ্ছে ব্যয় যে কোনো ব্যয়ের উপর 20%। বিক্রয় মূল্যের উপর 20 হইলে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর 25। বিক্রয় মূল্যের উপর 25 হইলে এটার উপর কী হবে বেশি হবে, ক্রয় মূল্যের উপর 33.33। আবার বিক্রয় মূল্যের উপর 33.33 হলে ক্রয় মূল্য বা ব্যয়ের উপর 50 হবে। বিক্রয় মূল্যের উপর 50 হলে ক্রয় মূল্যের উপর কত হবে 100 হবে, তাই না? তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে তুমি কিন্তু 1 সেকেন্ড আনসার বের করতে পারতেছো। এবার যদি আমি উল্টা আসি সেম হবে, যদি উল্টা আসি তাহলে সেম হবে, ঠিক আছে? যেমন ক্রয় মূল্যের উপর কি থাকে বেশি থাকে, তাহলে ক্রয় মূল্যের উপর যদি 100 হয় বিক্রয় মূল্যের উপর কত হবে 50, তাই তো? ক্রয় মূল্যের উপর যদি 100 হয় বিক্রয় মূল্যের উপর 50 হবে, তাই তো? যদি ক্রয় মূল্যের উপর 50 হয় তাহলে বিক্রয় মূল্যের উপর 33.33 হবে, বিকজ বিক্রয় মূল্যের উপর মুনাফা কম থাকে। যদি মনে করে ক্রয় মূল্যের উপর 25 হয় তাহলে বিক্রয় মূল্যের উপর 20 হবে, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফা কম থাকে। এই যে সিকোয়েন্সটা বলে দিলাম, এই সিকোয়েন্সটার কারণে কিন্তু তুমি কি করতে পারবা 1 সেকেন্ডে বের করতে পারবা, আর এই সিকোয়েন্স থেকে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এখন সিকোয়েন্সের বাইরে থেকে আসলেও কিন্তু আমরা কি করতে পারতেছি, সলভ করতে পারতেছি, কারণ আমি স্বাভাবিক নিয়ম শিখাই দিচ্ছি। ব্যয়ের উপর থাকলে যোগ প্রক্রিয়া আর বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি পারি কিনা। ক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার 33.33 হয় বিক্রিত পণ্যের উপর কত হবে, এবার এটা পারবো কিনা দেখি, এটা আনসার করতে পারো কিনা দেখি, এটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, যারা যারা মেনশন দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ, যারা যারা দেন একটু দিয়ে দেয়, কাইন্ডলি একটু দিয়ে দেয়। দেখো আগেরটা যদি বুঝতে পারো, আগের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় এ টু জেড, তাহলে এটা তুমি ইজিলি পারবা। এবং মুনাফার হারটা আমি আগে কেন শিখাচ্ছি, আমাদের যারা আগের স্টুডেন্টস ওরা সবাই পারে, কিন্তু তারপর আমি কেন শিখাচ্ছি, যারা আমাদের ক্লাসে নতুন যুক্ত হয়েছো তারা যাতে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো বা ক্লিয়ার করতে পারো। তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি কিন্তু কি করতে পারবা, তুমি কিন্তু একদম ইজিলি 100% কনফিডেন্স নিয়ে তুমি হচ্ছে সমাপনী মজুত পণ্য বের করতে পারবা, বিক্রিত পণ্যের ব্যয়ের বড় বড় ম্যাথ সলভ করতে পারবা, প্রারম্ভিক মজুত পণ্য বের করতে পারবা, ক্রয় মূল্য বের করতে পারবা, ঠিক আছে? সো আমি এমনভাবে শেখাবো এই পর্যন্ত যত টাইপের প্রশ্ন আসছে তুমি সলভ করে আসতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? জাস্ট আমাদের উপর ভরসা রাখো। এবং আমরা বিশেষ করে এই যে যখন পড়াচ্ছি ফ্রি পে ডাজেন্ট ম্যাটার, আমরা এমনভাবে পড়াই তোমার মনে হবে না যে ভাইয়ারা কোনো কিছুতে ঘাটতি বা কমতি রাখতেছে, এবং স্বাভাবিক নিয়মের পাশাপাশি শর্টকাট ট্রিক্সটা শিখিয়ে দিতেছি। এই যে যারা হচ্ছে এতক্ষণ ফাঁকি দিছি এবং যারা এই পর্যন্ত মুনাফার হার মুখস্থ করে আসছি, তারা এটা 100% ভুল করবা, আমি জানি। এখন এখানে বেশিরভাগ শিক্ষার্থী কী লিখতেছে 50%, তোমরা কি কনসেপ্টটা খেয়াল করছো, করো নাই? এই ভুলগুলো পরীক্ষার হলে করবা। আমি দুইটা এক জায়গায় কেন লিখছি, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? কেন লিখছি, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো এবার দেখো, এবার কিন্তু মুনাফার হার কার উপর দেওয়া আছে, খেয়াল করতেছি না কেউ। এবার মুনাফার হার কার উপর দেওয়া আছে, এবার ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে 33.33%। কার উপর, ক্রয় মূল্যের উপর। কার উপর দেওয়া, ক্রয় মূল্য। আমরা জানি ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে, এটা শিখাই দিয়েছিলাম। এবং বিক্রিত পণ্যের ব্যয়ের উপর এটা আমরা হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে এখানে এটা এই জন্য তোমাদের ভুল হয়েছে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর এত হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে, এটা একটু চেঞ্জ হবে। তার মানে যারা যারা লিখছো তারা ভুল করে নাই কেউ, এটা হচ্ছে একটু মিসিং আছে। তার মানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 33.33 হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কী হবে, কম হবে। তার মানে আমরা ওই যে সিকোয়েন্স শিখলাম, ওই সিকোয়েন্স অনুসারে ক্রয় মূল্যের উপর 33.33 হলে বিক্রয় মূল্যের উপর কত হবে 25%। আমাদের দুইটাই সেম দেওয়া ছিল, এই জন্য হয়তো অনেকে ভুল করছে। তার মানে এই যে যারাই হচ্ছে এটা বুঝতে পারছে যে ভাইয়া যেহেতু এখানে ক্রয় মূল্য আছে, তার মানে এখানে বিক্রয় মূল্য হবে 100%। প্রশ্ন কিন্তু এরকম ভুল থাকতে পারে, আবার বলতেছি বোর্ড পরীক্ষার প্রশ্ন এরকম ভুল থাকতে পারে দুই একটা, ওইটা বুঝে নিতে হবে। আর বুঝে নিয়ে যদি নাও বুঝতে পারো যেই কোশ্চেনটা ভুল থাকবে ওটা নিয়ে কোনো টেনশন নাই, ওইটার মার্ক সবাই পাবে, ঠিক আছে? ওইটার মার্ক সবাই পাবে ইনশাল্লাহ। সো ওইটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। ওকে, তার মানে এই যে ক্রয় মূল্যের উপর 33.33 হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার 25%, 1 সেকেন্ড আমরা বের করতে পারবো ওই সিকোয়েন্স অনুসারে। ওই সিকোয়েন্স দেখে 1 সেকেন্ডে বের করতে পারবো, কিন্তু এই সিকোয়েন্সের বাইরে থেকে আসলে তখন কি করব? তো এটা যদি তুমি করো, দেখো এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর, তাহলে যোগ প্রক্রিয়া
উপরে কি হবে এই যে 33.33, হ্যাঁ, আর নিচে হবে 133.33। এটাকে করলে দেখবা যে 100 দ্বারা গুণ করলে তোমার সেম 25% বের হয়ে যাবে, 25% বের হয়ে যাবে। ঠিক আছে? সো এই যে সিকোয়েন্সটা আমরা জানি, এবং পাশাপাশি আমরা কিন্তু স্বাভাবিক নিয়মটাও শিখে আসছি। ইনশাল্লাহ এই দুইটা নিয়ম যদি তুমি মনে রাখতে পারো, সিকোয়েন্সের মধ্যে থেকে আসলে 1 সেকেন্ডে মুনাফার হার বের করবা। তুমি PBSC এর কোশ্চেন সলভ করো, আর্থিক বিবরণের অসংখ্য প্রশ্ন দেওয়া আছে এই পর্যন্ত মুনাফার হার থেকে আসছে। এবং এটা আমরা ভুল করি, ক্রয় মূল্যের উপর থাকলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার আছে, কিন্তু ক্রয় মূল্য নেই, আছে বিক্রয় মূল্য, তখন হারটা চেঞ্জ হয়। এই বিষয়টা আমরা হচ্ছে অনেকে ধরতে পারি না। স্যার আশা করি এবার সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। স্যার বুঝিনি, আরেকবার একটু বুঝান। ওকে, তো দেখো এই যে সিকোয়েন্সটা লিখে দিছি, এটা কি লিখছো? সিকোয়েন্সটাকে লিখছো কিনা? সিকোয়েন্সটা লিখছো কিনা? আবার বলতেছি, সিকোয়েন্সটা লিখছো কিনা? সিকোয়েন্স না লিখলে তুমি কিন্তু পারবে না। এই সিকোয়েন্সটা লিখতে হবে, এটা লিখে দিছি, এই সিকোয়েন্সটা লিখতে হবে, এবং এখানে যে কোশ্চেনগুলো ছিল, কন্ডিশনগুলো ছিল, ওইটাও লিখতে হবে। তারপরে 50, তারপরে 100, তারপরে 100%। এই যে এখানে আমি বলছিলাম যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি, শুধু ক্রয় মূল্যের না, যত ব্যয় আছে, ক্রয় মূল্য, ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এটার উপর মুনাফার হার বেশি অলওয়েজ। আর এই বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। এই সিকোয়েন্সটা লিখে দিতে বলছিলাম, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কী থাকে? কম থাকে। ঠিক আছে, না বোঝার কিছু নাই। এখন আমি তোমাকে যদি বলি, এই যারা পারি একটু রাগ না করি, এটা জাস্ট হয়ে গেলে বা একটু মন খারাপ না করি, এটা হয়ে গেলে যারা একটু কনফিউশন আছে, তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোশ্চেনগুলো চলে যেতে পারবো। এই যে দেখো 16.67%, মনে করো ক্রয় মূল্যের উপরে মুনাফার হার বেশি থাকে। ধরো এটা বিক্রয় মূল্যের উপরে 16.67%, তাহলে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার বেশি হবে, তার মানে 20%, তাই না? আবার মনে করো বিক্রয় মূল্যের উপর আছে 20, তাহলে ক্রয় মূল্যের উপর বেশি না, মুনাফার হার অলওয়েজ বেশি, তাহলে 25, সিম্পল। আবার ধরো বিক্রয় মূল্যের উপর 25, তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? 33.33। হ্যাঁ, আবার ধরো বিক্রয় মূল্যের উপর 33.33, তাহলে ক্রয় মূল্যের উপর কত হবে? 50, বিকজ ক্রয় মূল্য, মোট ব্যয়, ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে। অলওয়েজ কি থাকে? অলওয়েজ বেশি থাকে। ঠিক আছে? আর যদি আমরা সিকোয়েন্সটা এদিকে আসি, উল্টা আসি, তখন মনে করো ক্রয় মূল্য বা ব্যয়ের উপর 50, তাহলে বিক্রয় মূল্যের উপর কত? তুমি নিচে পারতেছো না এবার, এই যে 33.33। ঠিক আছে, সেইমভাবে যদি ক্রয় মূল্যের উপর 25 হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর 20%, কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। তার মানে সিকোয়েন্সটা তুমি একদম ঠোঁটস্থ করে ফেলবা। TM একটানা মুখস্থ করতে হবে, সিকোয়েন্সটা একটানা মুখস্থ করে ফেলতে হবে, তাহলেই হবে। ওকে, তাহলেই হবে। এখন আরেকটা পয়েন্ট একটু মনে রাখতে বলছিলাম, এই যে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার থাকে, এই বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থাকলে তাহলে কি প্রক্রিয়া? তাহলে বিয়োগ প্রক্রিয়া। এখন এটা দেখো, এটা আরও সহজ না? এই যে বিক্রয়ের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে বি আছে, আর ক্রয় মূল্য বা হচ্ছে যদি তোমার ব্যয় থাকে, তাহলে হচ্ছে যোগ প্রক্রিয়া। তাহলে কি প্রক্রিয়া? তাহলে যোগ প্রক্রিয়া। গট ইট? এখন যে কোনো সংখ্যা যদি আমি নেই, মনে করো একটা সংখ্যা নিলাম আমরা 25%, এটা ধরো আছে কিসের উপর? আছে মনে করো বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য থাকলে বিয়োগ প্রক্রিয়া। এই যে দেখো 25, নিচে 100 থেকে 25 মাইনাস করলে 75 ইন্টু 100, কিন্তু মুনাফার হার 25কে 25, 3 25 75, 3 দ্বারা ভাগ করে 33.33। এই যে দেখো বিক্রয় মূল্যের উপর যদি 25 হয়, তাহলে ক্রয় মূল্যের উপর 33.33, বিক্রয় মূল্যের উপর 25 হলে ক্রয় মূল্যের উপর 33.33। সো দুইটা নিয়মে শেখাই দিলাম। আশা করি এখন থেকে আর কোনো প্রবলেম হবে না। আমরা যারা পারি তারা একটু হলেও এখন অধৈর্য হয়ে যাবে আস্তে আস্তে। সো যে পারো নাই তার জন্য আমি আরেকবার করে দেখাই দিলাম। সো আশা করি এবার কনসেপ্টটা ক্লিয়ার। সো আমরা এবার পরবর্তী কোশ্চেনে যাব। এখানে এটা একটু এই পাশে চলে আসছে, তো আমরা এটা একটু ক্লিয়ার করব। এখানে কোশ্চেনটা কি বলছে? আর্থিক বিবরণের IAS 1 অনুসারে ধাপগুলো কি? ধাপগুলো হলো কি? আর্থিক বিবরণী IAS অনুসারে ধাপগুলো কি, এটা আমরা দেখব। সো ধাপগুলো হচ্ছে বিশদায়ী বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী। কোশ্চেনটা আবার একটু লিখে দিচ্ছি, আর্থিক বিবরণী ধাপগুলো নিচের কোনটি? এই যে এখানে কোশ্চেনটা হবে, ওখানে দেখা যাচ্ছে না, আর্থিক বিবরণী ধাপগুলো কোনটি? আর্থিক বিবরণীর ধাপগুলো কোনটি? পারার কথা, এটা আমরা ক্লিয়ার করছি। আর্থিক বিবরণীর ধাপগুলো কোনটি? ধাপগুলো কোনটি? ধাপগুলো কোনটি বলো? আর্থিক বিবরণীর ধাপগুলো কোনটি নিচের? যেমন বিশদায়ী বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী, এই দুইটাও কিন্তু ধাপ, তাই না? তারপরে দেখো আছে আর্থিক অবস্থার বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী, এটাও ধাপ। আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত টিকা, এটাও ধাপ। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে 1 2 3 তিনটাই কি কারেক্ট আনসার? ক্লিয়ার? তিনটাই কারেক্ট আনসার। আমরা পড়ছিলাম যে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। ঠিক আছে, আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। কী কী? যেমন ধরো মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আয় বিবরণী বা বিশদায়ী বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং টিকা। ঠিক আছে, আর আমাদের আর্থিক বিবরণী ছিল কয়টি?
বিবরণী ছিল 4টি। ঠিক আছে, আর্থিক বিবরণী কয়টি ছিল তাহলে? আর্থিক বিবরণী ছিল তাহলে 4টি। আর্থিক বিবরণী কয়টি ছিল ভাইয়া পুরা? আর্থিক বিবরণী ছিল 4টি। আর্থিক বিবরণী ছিল তাহলে 4টি। ঠিক আছে, আমরা কিন্তু কনসেপ্ট থেকে কোশ্চেনগুলো সলভ করতেছি, যেগুলো থিওরি থেকে আসছে। একটু পরেই কিন্তু আমরা কী করবো, আমরা ম্যাথে চলে যাব। যেই ম্যাথ থেকে কোশ্চেন আসলে আমরা অনেক সময় আনসার করতে পারি না। সো আজকের ক্লাস করার পর ইনশাল্লাহ তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং আমরা আজকে বোর্ড প্রশ্ন সলভ করতেছি। যদি মনে হয় যে না বোর্ড প্রশ্নের বাইরেও আর্থিক বিবরণী কোশ্চেন সলভ করা প্রয়োজন, তাহলে আমি আরও একটি ক্লাস নিব। মানে তোমাদের যা লাগবে ইনশাল্লাহ আমরা দিব। জাস্ট আমাদের এডুকেশনের সাথে থাকো, দেশ সেরা টিচারদের ক্লাস পাবে তোমরা। ক্লাসগুলো করলে বুঝতে পারবা। এবং এখানে শুধু একটা সাবজেক্ট না, হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট না, তোমরা কিন্তু বাংলা, ইংরেজি, আইসিটি প্রত্যেকটা সাবজেক্টের পূর্ণাঙ্গ ক্লাস পাবে আমাদের এই কোর্স থেকে। ঠিক আছে, ওকে, তাহলে এটা ক্লিয়ার। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে দেখো, ডিউ আইসু ব্যাস আমাদের জাস্ট সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য তোমাদের কিন্তু হচ্ছে এই যে 2 জুলাই থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এইচএসসির। পরীক্ষা শেষ হইলেই তোমাদের কিন্তু একটা যুদ্ধে নামা লাগবে। ঠিক আছে, অ্যাডমিশন নামক যুদ্ধ। এবং এই যুদ্ধে জিততে হলে তোমার কিন্তু কনসেপ্ট পড়াশোনা এখন থেকে টুকটাক করা লাগবে। এখন এইচএসসি ফোকাস করে, কিন্তু এই ডিউ আইসু ব্যাসে আমরা মূলত একদম রিটেন থেকে শুরু করে এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি পরিমাণ ক্লাস দিচ্ছে এখানে দেখো। বাংলার এমসিকিউ 40টি ক্লাস, রিটেন 10টি ক্লাস। এখন এই কোর্সে ভর্তি হলে তোমার জন্য কি কি সুযোগ থাকছে একটু বলি। সেটা হচ্ছে প্রথমত, আমরা কিন্তু অ্যাডমিশনের পরবর্তীতে গিয়ে এইচএসসির পরবর্তীতে গিয়ে প্রত্যেকেই কোনো না কোনো প্ল্যাটফর্মে ভর্তি হবই। কারণ অ্যাডমিশনে একজন মেন্টরের অধীনে তোমার অবশ্যই থাকতে হবে। নিজে নিজে পড়াশোনা করে ভালো করা যায়, কিন্তু একজন মেন্টরের অধীনে থাকলে তুমি কিন্তু আরও ভালো করতে পারবা, তোমার প্রিপারেশন আরও গুছানো হবে। তা আমরা এখানে যারাই ক্লাস নেবে এতটুকু বলতেছি, প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড এবং প্রত্যেকের আছে পড়ানোর অভিজ্ঞতা। 20 বছর প্লাস আছে, 15 বছর প্লাস আছে, 5 বছর প্লাস আছে। ঠিক আছে, এবং তারা যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, তার মানে অবশ্যই তোমরা বেস্ট একটা সার্ভিস পাবে। এবং আমরা যেহেতু জানি ঢাবিতে কেমনে কীভাবে চান্স পাইতে হয়, কীভাবে টাক করতে হয়, এই বিষয়গুলো আমরা তোমাদেরকে হেল্প করব। এবং আমরা শুধুমাত্র একজন টিচার না, তোমার নিজের ভাই, আপন ভাইয়ের মতো ইনশাল্লাহ গাইড করব। ঠিক আছে, এখন ভর্তি হলে 3999 টাকা ভর্তি হতে পারবে, লেকচার শিট ফ্রি। পাশাপাশি যেহেতু হচ্ছে আমাদের বিশ্বকাপ চলতেছে, তার মানে এখন ভর্তি হলে কিন্তু তুমি কী পাচ্ছ, আমাদের আর্জেন্টিনা বা ব্রাজিল বা জার্মানি একটা জার্সি গিফট পাবে একদম সম্পূর্ণ ফ্রিতে। মানে বিশ্বকাপটা আরও অনেক বেশি এনজয় করতে পারবো, আরও সুন্দর হবে। ঠিক আছে, সো এই সুযোগটি নিতে হলে অবশ্যই আমাদের পেজে নক করো, এবং পেজে নক করে দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা পরবর্তীতে একটা উদ্দীপক দেখব। এই উদ্দীপক দেখলেই একটা ভয় কাজ করে, উদ্দীপক দেখলে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে উদ্দীপক তো আমরা পারবো না। ঠিক আছে, এই ভয়টা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। উদ্দীপকের যে কোশ্চেনগুলো আছে, এই প্রশ্নগুলা অলওয়েজ দেখবো যে ইজি হয়। যদি অনেক বেশি ইনফরমেশন থাকে, তাহলে তোমার কাজ কি, শেষের অংশটুকু আগে পড়া। অনেক বেশি ইনফরমেশন থাকলে তোমার কাজ হচ্ছে শেষের অংশটুকু আগের পড়া, পড়ে দেখবা যে কী চাইছে। হ্যাঁ, আর আমরা কোথায় ভুল করি জানো? আমরা ভুল করি হচ্ছে শেষের অংশটুকু পড়ি না, পুরোটা পড়ি, এবং অনেক সময় কোশ্চেন সহজ ভেবে দ্রুত আনসার করে ফেলে, সাথে সাথে ভুল হয়ে যায়। এটা করা যাবে না। আরেকটা বিষয় বলি, তোমরা সবচেয়ে বেশি ভুল করো কোথায় জানো? সবচেয়ে বেশি ভুল করা হচ্ছে যেই চ্যাপ্টারগুলো, যেই কনসেপ্টগুলো বেশি ক্লিয়ার ওইগুলোতে। কারণ তোমরা ওইগুলো অবহেলা করো, শেষ সময় রিভিশন দাও না, আর ওইগুলোতে ভুল হয় বেশি। এই জন্য শেষ সময় প্রচুর রিভিশন দিবা। রিভিশনটা অনেক বেশি দরকার। ঠিক আছে, হ্যাঁ, তুমি কোন ব্যাচের ফয়সাল? তুমি কোন ব্যাচের? আমাদের হচ্ছে অলরেডি 27-এর কোর্স আছে, 26-এর কোর্স আছে, এবং প্রি অ্যাডমিশনের কোর্স আছে। অর্থাৎ প্রি অ্যাডমিশনের আগে যে সার্ভিস, এটা তো হয়েই গেছে। এখন অ্যাডমিশনের জন্য ভর্তি হতে পারো। ডিওআইসি ব্যাচ, এখানে ভর্তি হলে কিন্তু গিফট পেয়ে যাবে। গিফট হিসাবে আর্জেন্টিনা, ব্রাজিল অথবা হচ্ছে জার্মান, ফ্রান্সের কী পাবে, একটা জার্সি ফ্রি পেয়ে যাবে। তার মানে বিশ্বকাপটা আরও আনন্দ উপভোগ করতে পারবা, যাচ্ছি পাচ্ছে আমাদের কাছ থেকে। ওকে, সো এই সুযোগটি কিন্তু সবসময় আসবে না, এবং ডিসকাউন্ট আছে এখন, পরবর্তীতে কিন্তু ফি বেড়ে যাবে। ওকে, লেকচার শিট পাচ্ছ, যেটা তো আমি ডিটেলস বললামই। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে নীলুফা পারভিনের ব্যবসা থেকে গরিবদের মাঝে পণ্য বিতরণকে তুমি কিভাবে মূল্যায়ন করবে। তার মানে বিনামূল্যে পণ্য যদি বিতরণ করে, বিনামূল্যে পণ্য বিতরণ করলে ভাইয়াপুরা, বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমরা সবাই জানি এটা এক ধরনের বিজ্ঞাপন। তাহলে আমাদের জাবেদা হবে এরকম যে বিজ্ঞাপন হিসাব ডেবিট, হ্যাঁ, বিজ্ঞাপন হিসাব ডেবিট
আর হচ্ছে যেহেতু পণ্য বিতরণ করছে তার মানে প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে, পণ্য যেহেতু বিতরণ করছে তার মানে পণ্য চলে গেছে, পণ্য চলে গেলে আমাদের ক্রয় হিসাব কী হবে, পণ্য চলে গেলে আমাদের ক্রয় হিসাব হবে ক্রেডিট। তাহলে ডেবিট এবং ক্রেডিট, বুঝতে পারছি, বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। হ্যাভ ইউ গট ইট? ভাই বুঝতে না পারলে সাথে সাথে বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাইয়া এমসিকিউগুলো পড়ালেখা এনাফ, নাকি টেস্ট পেপারও সলভ করতে হবে। দেখো টেস্ট পেপার সলভ তো অবশ্যই করতে হবে, তোমরা এতদিন করছো না, পাশাপাশি বোর্ড প্রশ্ন এখন বেশি বেশি সলভ করো। টেস্ট পেপার যদি সুযোগ হয় মাঝে মাঝে এমসিকিউগুলো দেখো, তাহলে হবে। ঠিক আছে, ওকে। সো এটা সবাই তাহলে একটু আনসার করি, আমি যেহেতু লিখে দিয়েছি এখন সবার পারার কথা। সবাই ট্রাই করি, না পারলে আমি আসি, আমি ব্যাখ্যা করে দিব, কোনো সমস্যা নাই। না পারলে আমি আসি, ব্যাখ্যা করে দিব। তোমরা জাস্ট জাস্ট এটা হচ্ছে দেখো, ওকে। সো এটা সবাই একটু ট্রাই করি, দেখি। আমরা অনেকে আনসার করতেছি, তামিম বিন কামাল, শামীম হোসেন, তারপর রিফাতুল, প্রত্যেকে আনসার করতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, সো আমরা শুরু করে দিচ্ছি। এই সবার কিন্তু শেষ পর্যন্ত ক্লাস করা লাগবে, হ্যাঁ, একদম শেষ পর্যন্ত কে কে থাকতে পারবো বলো তো? আমরা আস্তে আস্তে শিখি, কিন্তু বুঝে বুঝে শিখি, না বুঝে দৌড়ানোর কোনো দরকার নাই। ওকে ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি বিজ্ঞাপন এবং সামাজিক দায়িত্ব। যেহেতু বিনামূল্যে করতেছে তার মানে বর্তমানে জানো যে আমরা শুধু মার্কেটিং করতেছি না, মার্কেটিংয়ের পাশাপাশি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেটাও প্রতিটা প্রতিষ্ঠান কী করে, পালন করে। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে যে এই যে বিনামূল্য পণ্য বিতরণ করতেছে এটা যেমন এক ধরনের বিজ্ঞাপন, হ্যাঁ, পাশাপাশি এটা এক ধরনের সামাজিক দায়বদ্ধতা, পাশাপাশি এটা এক ধরনের সামাজিক দায়বদ্ধতা। এই দেখি একটু হাত তুলি, হাত তুলি, দুই হাত তুলি, যে কে কে শেষ পর্যন্ত থাকতে পারবো। তাদের জন্য কিন্তু অনেকগুলো গিফট আছে। কে কে শেষ পর্যন্ত থাকতে পারবো, তোমাদের কিন্তু আমরা সপ্তাহ শেষে, এই এক সপ্তাহ শেষে এই চ্যালেঞ্জ কে কে নিতে পারবা, এক সপ্তাহ শেষে আমরা একদম বেস্ট স্টুডেন্ট, বেস্ট 3 জনকে আমরা পুরস্কৃত করব। আমরা যে 7 দিনের রুটিন দিছি যে সর্বোচ্চ রেসপন্স করবা, শেষ পর্যন্ত ক্লাসে থাকবে, এমন 3 জন কিন্তু আমরা পুরস্কৃত করব। ঠিক আছে, সো শেষ পর্যন্ত ক্লাস কে কী করতে পারবো, হাত তুলি। ওকে, সো অনেকে আছে, আকিব থেকে শুরু করে এমডিআর, আমাদের রাকিব সরকার আছে, থ্যাংক ইউ। রিয়া, তারপর হচ্ছে আজমির আছে, মাইশা, তারপরে তৈবা মিম আছে। ওকে গ্রেট, অনেকে আছে, তার মানে শেষ মধ্যে থাকা লাগবে। লামিয়া আছে, সানি আছে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ পারবো। পুষ্পিতা আছে, তামিম আছে। ওকে, সো সবার থাকতে হবে। ঠিক আছে, আমরা এমসিগুলো শেষ করে সিকিউ ধরবো। ঠিক আছে, ওকে গ্রেট, মাশাল্লাহ, ভালো লাগলো। তো এটাই দরকার, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। তারপর দেখো মুনাফাবিহীন পণ্য বিক্রয় 2 লক্ষ টাকা কীভাবে অন্তর্ভুক্ত করবা, এগুলো প্রত্যেকটাই বোর্ড প্রশ্ন। তার মানে মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে এই মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের জাবেদা কী হবে, জাবেদা হবে এই মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা তোমার বিক্রয়কেও কী করে হ্রাস করে দেয় এবং ক্রয়কেও কী করে হ্রাস করে দেয়। এটা বিক্রয়কেও হ্রাস করে দেয়, ক্রয়কেও কী করে হ্রাস করে দেয়। ওকে গ্রেট, আরও অনেকে আছে, ভালোই লাগতেছে। হুমায়রা আছে, কাজল আছে, মাসুম আছে, রাকিবুল আছে, তারপরে হচ্ছে মাহিম আছে, সাকিবুল ইসলাম, মোহাম্মদ আজমির, মাইশা, তানিয়া ইসলাম ভাইয়া। ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। রিয়া আছে, ওকে, তনু আছে, গ্রেট, মাশাল্লাহ, মহন্ত, সঞ্জিদা। ওকে, আমাদের সবাই খুবই অ্যাক্টিভ, মানে খুবই ভালো লাগতেছে। প্রত্যেকের এই রেসপন্সটা চাই শেষ পর্যন্ত। আর তোমাদের জন্য কিন্তু কী থাকবে, একদম স্পেশাল গিফট থাকবে। 7 দিন ক্লাস করার পর আমরা 1, 2, 3 প্রথম 3 জনকে কী করবো, পুরস্কৃত করব। ওকে, আর তোমরা যদি নোটগুলো গুছাই রাখতে পারো তাহলে কিন্তু 2টা সাবজেক্টে একদম ফাটাফাটি প্রিপারেশন হবে।
প্রথম পত্র দ্বিতীয় পত্রে। ওকে, তাহলে এই মুনাফাবিহীন পণ্য বিক্রি যদি করো, এটা তোমার বিক্রয়কে হ্রাস করে দিবে এবং ক্রয়কেও হ্রাস করে দিবে। ঠিক আছে, তার মানে আমার বিক্রয় যদি কমে যায়, বিক্রয় হিসাব তখন কি হবে? বিক্রয় হিসাব হয়ে যাবে তখন ডেবিট। বিক্রয় কমে গেলে বিক্রয় হিসাব ডেবিট, আর এই ক্রয় হিসাব তখন কি হবে? ক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। বিক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। তার মানে বিক্রয় এটা আয়কেও কমাই দিল এবং এই ক্রয়টা ব্যয়কে কমাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে আয় ব্যয় দুইটাই কিন্তু কমে যাবে 18 ঘন্টা। সো ভাইয়া সম্পর্কে কোনো আইডিয়া আছে কত ঘন্টা ক্লাস নিতে পারে? সো তোমাদের জন্য টেনশন নাই, পরীক্ষার আগে আমরা এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে ম্যারাথন ক্লাস নিব, তখন পরীক্ষার মধ্যে 18 ঘন্টা নেওয়া লাগবে না, অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা ক্লাস নেব, যেটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে ভাইয়া? সাদিয়া, ওকে, আজমির বলছে সাদিয়া, ওকে গ্রেট সাদিয়া, মনে থাকবে, সমস্যা নেই সাদিয়া। তার মানে আমাদের প্রত্যেকের এই ডেডিকেশন খুবই বেশি, হ্যাঁ খুব ভালো, এটা দরকার, এটা অনেক বেশি হেল্প করবে, এটা অনেক বেশি হেল্প করবে তোমাদের ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এটা ক্রয় থেকে 2 লক্ষ টাকা বাদ দিতে হবে, ইয়েস, এবং ব্যয় থেকে 2 লক্ষ টাকা বাদ যাবে। আমি গট ইট, বুঝতে পারছি। পুষ্পিতা থাকবো ভাইয়া, সাইমুল ভুয়ান, ওকে গ্রেট, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই দুইটাই কমাই দিচ্ছে, এটা কি করতেছে? ক্রয় থেকে 2 লাখ টাকা বাদ যাবে এবং বিক্রয় থেকেও কী করবে? 2 লক্ষ টাকা বাদ যাবে, দুইটাই আমার কমাই দিচ্ছে। এখন এই পয়েন্টটাই যদি বলে যে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে, পারবো না। আমাদের কিন্তু কালকেও 3টা বাজে ক্লাস থাকবে, আগামীকাল 3টা বাজে ক্লাস থাকবে। ঠিক আছে, আগামীকালও 3টার সময় ক্লাস থাকবে এবং আগামীকাল কিন্তু আমাদের অ্যাটলিস্ট আমরা 3 থেকে 4টা টপিক মোটামুটি কাভার করব। দেখো এখন তুমি যদি আমাকে বলো ভাইয়া যে ভাইয়া আমাদের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ক্লিয়ার করে এমসিকিউ সলভ করান, আমি যখন এমসিকিউ পড়াচ্ছি যতটুকু পসিবল এখান থেকে আমরা বেসিক ক্লিয়ার করতেছি, কিন্তু এখন কিন্তু একদম A to Z ধরে ধরে বা কনসেপ্ট ক্লিয়ার করে আমি এমসিকিউ সলভ করে এত সময় কিন্তু নাই, তোমাদেরও নাই। তোমাদের কিন্তু হচ্ছে কি আছে? কোশ্চেন, মানে তোমাদের হচ্ছে বেসিক ক্লিয়ার আছে, এখন জাস্ট প্র্যাকটিস দরকার। ভাই আমাদের কি দেখেন না, শুধু মেয়েদের নাম বলেন। শামীম হাসান, শামীম হাসানের নাম তো অনেকবার বলছি। শামীম রেসপন্স করলে অবশ্যই বলবো, কেন বলবো না, তুমি আমার ভাই। ওকে ভাই, ফিনান্সের এরকম ফ্রি ক্লাস হবে স্পেশালি প্রথম পত্র। আচ্ছা আমরা এটা জানাই দেবো, আজকে একটা ডিসিশন নেই, তোমরা যেহেতু অনেকেই ডিমান্ড করতেছো ভাইয়া ফিনান্স ক্লাস দেন, ওকে টেনশন নেই, তোমাদের যা লাগবে জাস্ট ভাইয়াদের বলবা, ভাইয়ারা তোমাদের পাশে আছে। এবং তোমরা যেহেতু বলতেছো ভাইয়া ফিনান্স ক্লাস দেন, আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা শ্বশুর বাসা যাওয়া লাগবে এই বয়সেই? ওকে, অনেকেরই শ্বশুর বাড়ি আছে তাই তো। সো যাই হোক, সবার শ্বশুর বাড়ি চিন্তা ভাবনা করা লাগবে না, যাদের আছে তারা চিন্তা করো, আর যাদের নাই তারা হচ্ছে পড়াশোনা করো, এইচএসসি ভালো করতে হবে। হ্যাঁ, সো বইগুলোকে ভালোবাসো, বউকে না এখন। ঠিক আছে, এটা দরকার ভাই, ফিনান্স প্রথম পত্রে ক্লাস দেন। ওকে, পরের কোশ্চেনটা আমরা সলভ করি, সবাই ট্রাই করো। নিচের কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়? সো 2টা পয়েন্ট আমাদের জানা লাগবে, আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল। এই যে আর্থিক অবস্থা আমরা জানতে পারি কোথা থেকে? আর্থিক অবস্থাটা জানতে পারি আমরা, আর্থিক অবস্থা জানতে পারি আর্থিক অবস্থার বিবরণী থেকে। আর্থিক অবস্থা জানতে পারি আর্থিক অবস্থার বিবরণী থেকে। এই আর্থিক অবস্থার বিবরণীর অনেকগুলো নাম আছে, সেটা হচ্ছে বৈশ্বিক বিবরণী, বিশ্বদায়ী বৈশ্বিক বিবরণী, উদ্ধৃতপত্র, স্থিতিপত্র, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক অবস্থাটা আমরা জানতে পারি। আর আর্থিক ফলাফল আমরা জানতে পারি কোথা থেকে? এই আর্থিক ফলাফল আমরা জানতে পারি, আর্থিক ফলাফল আমরা জানতে পারি কোথা থেকে? আর্থিক ফলাফল জানতে পারি বিশদ আয় বিবরণী থেকে, মনে রাখবা বিশদ আয় বিবরণী থেকে। এখন এখানে আমরা আরও ক্লিয়ার করব কনসেপ্ট, সেটা হচ্ছে এই যে আর্থিক ফলাফল বলতে কি বোঝায়? আর্থিক ফলাফল বলতে বোঝায় নিট মুনাফা অথবা নিট ক্ষতি, নিট মুনাফা অথবা নিট ক্ষতি, নিট মুনাফা অথবা নিট ক্ষতি, নিট মুনাফা অথবা নিট ক্ষতি। আর হচ্ছে আর্থিক অবস্থা বলতে কি বোঝায়? আর্থিক অবস্থা বলতে বোঝায় যে বছরের শেষে কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, কি পরিমাণ মূলধন আছে, এটা আমরা জানতে পারি। ক্লিয়ার? এটা আমরা এখান থেকে জানতে পারি। এই যে দেখো, এমন ডেডিকেশন থাকলে কি হবে? এই ক্লাস শুরু হতে না হতেই এই যে একটু আগে বললো যে আমরা সবাই থাকবো, এখন থেকে অলরেডি হচ্ছে 16 জনের মতো পালাইছে। গোপাল ক নম্বর আনসার করেছে? সাব্বির হোসাইন সি নাম্বার। আর্থিক অবস্থার বিভিন্ন হবে না ভাইয়া, এখানে বলছে আর্থিক ফলাফল, ক্লিয়ার করে দিলাম।
আর্থিক অবস্থা জানতে পারি আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে, ঠিক আছে? আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা জানতে পারি, আর্থিক অবস্থার বিবরণী থেকে জানতে পারি আর্থিক অবস্থাটা, মানে তোমার হিসাবকাল বা সময়কাল শেষে প্রতিষ্ঠানে কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় আছে, কী পরিমাণ মালিকানা সত্ত্ব আছে, এটা জানতে পারি। আর হচ্ছে বিশদায়ী বিবরণী থেকে আমরা আর্থিক ফলাফলটা জানতে পারি, যে প্রতিষ্ঠানের কী পরিমাণ কী আছে, মুনাফা আছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে, এটাকে বলা হয় আর্থিক ফলাফল। ক্লিয়ার? এটাকে বলা হয় আর্থিক ফলাফল। হ্যাঁ, রাইট, ঠিক বলছো মাহাদি। ও আর্টসেরও কিছু ছিল। তার মানে দেখো পোলাপান আমাদের ক্লাস কতটা ভালোবাসে, আর্টসের পোলাপান চলে আসছে আমাদের ক্লাস করার জন্য। হ্যাঁ, হিসাব বিজ্ঞান সবারই লাগবে, লাইফে চলাফেরা করার জন্য হিসাব শিখতে হবে, তাই না? হিসাব ছাড়া লাইফে কোনো কিছুই মিলবে না, বুঝতে পারছো? হিসাব অবশ্যই কী করতে হবে, মিলতে হবে। ওকে, তাহলে ক্লিয়ার। আমরা এবার দুইটা কোশ্চেন সলভ করব, দুইটাই কিন্তু খুব সহজ, এগুলো তোমরা নিজেরাই পারবা, আমি জানি। আমরা একটু পরে ম্যাথে যাব, ম্যাথগুলো হচ্ছে তোমাদেরকে ধরে ধরে শেখানো লাগবে। রিয়া বলছো সিকিউতে টাইম বেশি নিলে, ওকে রিয়া, সমস্যা নাই। আমরা এখানে কি হয়, এখানে ব্যালেন্স করে আগাতে হয়। দেখো তোমার কনসেপ্ট ভালো আছে, এমসিগুলো ভালো পারতেছে অনেক তাড়াতাড়ি, কিন্তু অনেকে আছে ওদের আবার কনসেপ্ট ক্লিয়ার না, ওদের জন্য আবার আমার মানে একটু সময় বেশি নেওয়া লাগতেছে। আমি চাইলে তো ভাই একদম বুলেটের মতো স্পিডে যেতে পারি, বাট আলটিমেটলি তোমাদের অনেকে বুঝবে না, তোমাদের ফ্রেন্ড যারা আছে। ঠিক আছে ফয়সাল, ওকে। তার মানে নিট আয় কে দাবি করতে পারে, আমরা জানি নিট আয় দাবি করতে পারবেন মালিক। নিট আয়, এই নিট আয় দাবি করতে পারবেন মালিক, ঠিক আছে? মালিক হচ্ছে প্রতিষ্ঠানের নিট আয়টা দাবি করতে পারবেন। তারপরে দেখো এখানে 10 বলছে বিশদায়ী বিবরণীর মূল উদ্দেশ্য কোনটি। এই বিশদায়ী বিবরণী আমরা কেন করি? এই বিশদায়ী বিবরণী আমরা মূলত করে থাকি প্রতিষ্ঠানের নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করার জন্য। তো বিশদায়ী বিবরণী থেকে শুধুমাত্র নিট আয় বা নিট ক্ষতিই পাই না, বিশদায়ী বিবরণী থেকে কিন্তু আমরা পরিচালন মুনাফাও পেয়ে থাকি, অপরিচালন মুনাফাও পেয়ে থাকি, আমরা মোট মুনাফাও পেয়ে থাকি, নিট মুনাফাও পেয়ে থাকি, নিট ক্ষতিও পেয়ে থাকি, ঠিক আছে? এই সবগুলাইকে আমরা এখানে পেয়ে থাকি, বুঝতে পারছি? এই সবগুলাইকে আমরা এখানে পেয়ে থাকি ভাইয়া পুরা। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে প্রত্যেকটা পয়েন্ট নোট করতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে, যে বিশদায়ী বিবরণীর উদ্দেশ্য কী, আর্থিক অবস্থা বিবরণীর উদ্দেশ্য কী, মানে আর্থিক বিবরণী কয়টি, আর্থিক বিবরণীর অংশ কয়টি, আর্থিক বিবরণী আমার কোন ধারণা অনুসারে দেওয়া হয়, এবং বিশদায়ী বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী কোন ধারণা অনুসারে দেওয়া হয়, এই প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর যেহেতু মুনাফার হারটা আমরা ক্লিয়ার করছি, তাহলে আমাদের কিন্তু হচ্ছে, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার যেটা আছে, আমরা ম্যাথগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবো। আর আর্থিক বিবরণীর মতো কঠিন টপিকে তোমাদের একটা সিঙ্গেল সূত্র মুখস্থ করতে হবে না, সব আমি সিকোয়েন্স দিয়ে দিব, সিকোয়েন্সটা মাথায় রাখবে, এটা অনুসারে কী করবা, ম্যাথ সলভ করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে, ইউটিউবেও থাকবে। ওকে, সো এই দুইটা আমাদের ক্লিয়ার। তারপর আমরা দেখবো বরিশাল বোর্ড 2016, নিচের কোন বিবরণীর মাধ্যমে মোট মুনাফা জানা যায়? পানির মতো সহজ কোশ্চেন, সবাই আনসার করো, নিজেরা চেষ্টা করো। এগুলো যেহেতু সহজ, এগুলোতে আমি বেশি ফোকাস করতেছি না, জাস্ট আমি একটু ডিটেলস ব্যাখ্যা করে দিব, বাট তোমরা নিজেরা সলভ করো, নিজেরা সলভ করো। পরবর্তীতে একটা ম্যাথ চলে আসছে, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 12তে এটা যশোর বোর্ড 22-এ আসছে। এই প্রশ্নটা একটা আমরা ম্যাথ সলভ করো, সম্পত্তির পরিমাণ কত, প্রথমটা শুরুতে আনসার করো, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। নুরুল আমিন হচ্ছে টুটুল আনসার করছো, 10 খ নাম্বার, ইয়েস এক্স্যাক্টলি কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। রনি আনসার করছো, মাশাল্লাহ। তারপর হচ্ছে তনু অ্যান্সার করছো, কাজল দাস হচ্ছে একজনকে মেনশন দিয়েছি, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। জয় চাকমা আছে আমাদের সাথে, হুমাইরা আছে, মাসুম, সবাই অ্যান্সার করতেছে ক নাম্বার, ইয়েস থ্যাংক ইউ, গ্রেট। তো দেখো আমরা কোন বিবরণীর মধ্যে মোট মুনাফা জানতে পারি, এটা হচ্ছে বিশদায়ী বিবরণী, তাই তো? সো বিশদায়ী বিবরণী, ওকে। সো বিশদায়ী বিবরণী, দেখো অনেক কলেজ টপার আছে, মনে করো কলেজে অনেক ভালো রেজাল্ট করছে, অনেকেই আছে অনেক ভালো রেজাল্ট করছে, এখন মনের ভিতরে একটা ভাবসাব চলে আসছে যে আমি তো কলেজের টপ করছি, হিসাব বিজ্ঞানে 9 মার্ক পাইছি, সব প্যারা নেওয়া লাগবে না, আমার কোনো প্র্যাকটিসের দরকার নেই, শেষ সময় রিভিশনও দেওয়া লাগবে না, সবই পারি। ওই ব্যক্তিটাই কিন্তু কী হবে, ধরাটা খাবে। আর যেই ব্যক্তিটা টেস্ট পরীক্ষা একটু খারাপ হয়েছে, কলেজের পরীক্ষা একটু খারাপ হয়েছে, ও ভাবতেছে আমার তো কনসেপ্ট ক্লিয়ার না, পরীক্ষা তো ভালো হয় নাই, আমার তো সিরিয়াসলি পড়তে হবে, আমার তো যা এতদিন পড়ছি সব রিভিশন দেওয়া লাগবে, ওই ভালো করবে। পড়াশোনাটা প্র্যাকটিসের উপরে থাকতে হবে। আর ম্যাথ যদি হয় তাহলে তো কোনো কথাই না, একদম অল টাইম প্র্যাকটিস করতে হবে।
কি বলছো? অল সাবজেক্ট এমসিকিউ বিজনেস গ্রুপের পিডিএফ দিবেন স্যার, বলেন। অল সাবজেক্টেরটা তো আর আমি দিতে পারবো না, ঠিক আছে? আমারটা আমি দিতে পারবো, আমি হচ্ছে আমারটা দিতে পারবো, মানে হিসাব বিজ্ঞানটা আমি দিতে পারবো, টেনশন নাই। বাট অন্যান্যগুলো অন্যান্য টিচাররা দিবে, সো আমি বলে দিও। ওকে, সো সমস্যা নাই। পরের ম্যাথটাকে আমরা সলভ করতে পারছি। 11 ক নাম্বার অলরেডি অনেকে আনসার করছে, 20,000 টাকা। যারা যারা আনসার করছি থ্যাংক ইউ। এবার আমি একটু নিজে দেখবো যে আসলে এটা 20,000 টাকা হবে কি হবে না। ওকে, সো এখানে বলছে সম্পদের পরিমাণ কত, ভালো করে খেয়াল করো। স্থায়ী সম্পদ আছে কত টাকা? 60,000 টাকা। আর বলছে চলতি সম্পদের পরিমাণ কত। এখন আমরা জানি এ ইকুয়াল এল প্লাস ও ই, তাই না? এখন দেখো প্রতিষ্ঠানের মোট দায় আছে 50, এই যে মোট দায় আমরা বের করে ফেললাম 50,000। মালিকানা সত্ত্ব আছে কত? 90,000। এই মালিকানা সত্ত্ব আছে 90,000। তাহলে আমরা জানি যে দায় মালিকানা সত্ত্ব ইকুয়াল সম্পদ, ঠিক আছে? দায় আর মালিকানা সত্ত্ব ইকুয়াল সম্পদ। এই দায় আর মালিকানা সত্ত্ব, দায় আর মালিকানা সত্ত্ব ইকুয়াল সম্পদ। 50 আর 90 কত হয়? 1,40,000 টাকা। তার মানে এই সম্পদের মধ্যে আমার এখানে স্থায়ী সম্পদ আছে, স্থায়ীও আছে, প্লাস চলতিও আছে। তাহলে আমাদের চলতি কত এটা বলছে। স্থায়ী সম্পদ বলা আছে 60,000। তো এই 1,40,000 টাকার মধ্যে স্থায়ী সম্পদ যেহেতু 60,000 আছে, তাহলে বাকি কত থাকে? 80,000। এই 80,000 তাহলে কি আমার চলতি সম্পদ, এই 80,000 কি তাহলে চলতি। তো আমরা শুরুতেই মোট সম্পদটা বের করলাম, দেন এখান থেকে চলতি সম্পদের পরিমাণটা বের করলাম। যেহেতু আমাদের কি আছে, আমাদের হচ্ছে স্থায়ী সম্পদ দেওয়া আছে, এই জন্য আমরা চলতিটা বের করছি। কলেজে ভর্তি হওয়ার পর কোনো দিনও ক্লাস করি নাই এমন আমি ছাড়া কেউ নেই। আচ্ছা দেখো, ক্লাস করছি না করছি ডাজেন্ট ম্যাটার, যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে। এখন ফোকাস করো, ইনশাল্লাহ এই অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্টিংকে ভালো করা সম্ভব। আমাদের এই 7 দিনের ক্লাসগুলো করো, আর যেভাবে বলি, হ্যাঁ তুমি আমাকে একটু নক দিও পার্সোনালি, সো বলে দিব না, ওইভাবে নিজের মতো করে প্র্যাকটিস করো, তাহলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের সাদিকা কি বলছো? আচ্ছা শোনো, আমরা হচ্ছে শেষের দিকে কোশ্চেনগুলো নিব, আপাতত পড়াশোনা করি। পড়াশোনার মাঝখানে যদি বারবার আমরা এক্সট্রা কথা বলি, এটা আমাদের জন্য অনেকটা টাফ, ঠিক আছে? আমরা যখন পড়াচ্ছি মনোযোগ দিয়ে পড়ো, আমি শেষে গিয়ে তোমাদের কোশ্চেনগুলো নিব। ওকে, শেষে গিয়ে তোমাদের কোশ্চেনগুলো নেব। ওকে, তারপর দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কী পাওয়া যায়? বাচ্চাদের প্রশ্ন, তাই না? হ্যাঁ, বাচ্চাদের কোশ্চেন। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কী যোগ করলে, ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কী পাওয়া যায়? আগামীকাল সেম 3টার সময় ক্লাস থাকবে, আবার বলতেছি, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, হ্যাঁ তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আগামীকাল সেম টাইমে কিন্তু ক্লাস থাকবে। আগামীকাল বিকাল 3টায় আবার আমার ক্লাস হবে, বিকাল 3টায় কিন্তু আমার ক্লাস থাকবে, ঠিক আছে? আগামীকাল সবাই ঠিক টাইম মতো আমরা যুক্ত হয়ে যাব। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন আমরা মোট লাভ যোগ করে দিব, আমরা পড়ছি না এভাবে যে বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়, হ্যাঁ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা মুনাফাটা যোগ করি, মোট মুনাফা, তাহলে কী পাবো? তাহলে পেয়ে যাবো আমরা প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য। এই সূত্রগুলো আমরা শিখাইছি, তাই না? তাহলে কি পাবো? আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য, ঠিক আছে? আমরা কি পাবো হ্যাঁ পুরা? আমরা পাবো বিক্রয়। আদি আনসার করতেছো, অদিতিয়া আচার্য, আদি, গ্রেট। বিক্রয়, ইয়েস সবাই, তরিকুল, আমাদের রাকিব সরকার, সুবর্ণ রয়, সুমায়া বিনতে কামাল, সবাই অ্যান্সার করতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে পাওয়া যাবে বিক্রয়, ঠিক আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে পাওয়া যাবে বিক্রয়। নুসরাত জাহান, সুমাইয়া আনসার করছো, হুমায়রা, গ্রেট, মাশাআল্লাহ। ওকে, আসিফ আনসার করছো। ওকে, তাহলে আমরা পেলাম যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি মোট লাভটা যোগ করি, তাহলে আমরা প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য পেয়ে যাব। টপ T20 সাজেশনের পিডিএফ পাইনি দ্বিতীয় পত্রের। আচ্ছা বললাম না, সব শেষে, সব কোশ্চেন শেষে, এখন না। ওকে, তারপর দেখো প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ করার জন্য, প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ করার জন্য নিচের কোন বিবরণী ব্যবহার করা হয়? মনে রাখবা, সকল নামিক হিসাব, এই নামিক হিসাব বন্ধ করার জন্য, নামিক বা অস্থায়ী বা অবাস্তব হিসাব, নামিক অস্থায়ী অবাস্তব হিসাব বন্ধ করার জন্য আমরা কি করি? আমরা সমাপনী দাখিলা দিয়ে থাকি। এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা সকল নামিক অস্থায়ী এবং অবাস্তব হিসাব বন্ধ করে দিব। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিচ্ছি, তারপরও যদি তোমাদের মনে হয় ভাইয়া আমাদেরকে ভোট প্রশ্ন সলভ করে দেন ডিরেক্টলি, হ্যাঁ ডিরেক্টলি ভোট প্রশ্ন সলভ করে দেন, সেটাও আমরা দিব, তোমরা জাস্ট আমাদেরকে বলবা
রেগুলার ক্লাস করো, নিজেরা করো, বন্ধুদেরকে নিয়ে আসো, ক্লাসে নিয়ে আসো। শেষ সময়টা একদম সবার খুব ভালোভাবে কী করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালোভাবে রিভিশন দিতে হবে। শেষটা সুন্দর করতে চাইলে জাস্ট রিভিশনটা অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি এক্সাম দাও। মিম যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম মিম। ওকে, এই তো সানহা নূর, গ্রেট। এই সানহার মতো সবাই হচ্ছে যদি একজন দুজন করে বন্ধুদের নিয়ে আসো, তাহলে আমরা অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারি, সবাই শিখলাম মজায় মজায়, তাই না? তোমরা একটি গল্প শুনছো এরকম, টিট ফর ট্যাট। হ্যাঁ, এই গল্পটা আমি অনেক বড় করে বলবো না, যেহেতু আমরা পড়তেছি, একটু ছোটো করে বলি। এটা বলার রিজনে একটাই, এই যে এই সময়টা তোমরা কেন ভালোভাবে ইউজ করবা, এটার জন্যেই। সো এক গ্রামে এক রাখাল ছিল। হ্যাঁ, সো ওই রাখাল হচ্ছে কি করতো, মানে গাভীর দুধ থেকে সে মাখন তৈরি করতো। আমি সংক্ষেপে বলতেছি, এটা আরও ডিটেলস আছে। তো উনি হচ্ছে প্রতি সপ্তাহে শহরে গিয়ে এক মিষ্টির দোকানদারের কাছে মাখনগুলো বিক্রি করতো। তো উনি এই যে এভাবে মাখন করতো, প্রতিটা মাখনের ওজন মনে করে 1 কেজি করে। হ্যাঁ, প্রতিটা মাখনের ওজন 1 কেজি করে তিনি যা বিক্রি করতেন। এখন প্রতি সপ্তাহে বিক্রি করতেন। একদিন ওই দোকানদারের মনে হলো, রাখাল তো আমার কাছে প্রতিনিয়তই কী করতেছে, এই যে মাখন বিক্রি করতেছে, এই মাখনগুলোর ওজনটা ঠিক আছে কিনা আমি একদিন দেখি পরিমাপ করে। ঠিক আছে, আমি একদম দেখি যে মাখনটার ওজন ঠিক আছে কিনা। এখন সে পরিমাপ করলো, পরিমাপ করে দেখে 1 কেজির মাখন মাত্র 900 গ্রাম। তার তো মাথা পুরোই আগুন, রেগে মেগে পুরাই আগুন, যে 1 কেজি মাখন এখন 100 গ্রাম দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে, তার মানে 100 গ্রাম করে সে আমাদের কম দিচ্ছে, ঠকাচ্ছে আমাদের। মানে রাখালের এত বড় সাহস, সে আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে, ঠকিয়ে যাচ্ছে। আসুক না পরবর্তী সপ্তাহে, তাকে হচ্ছে কী করব, দেখে নিব। তো যখন পরবর্তী সপ্তাহে আবার ঠিক সেমভাবে রাখাল কী করলো, গ্রাম থেকে সুন্দর করে চলে আসলো। কী জন্য চলে আসলো, সে হচ্ছে ওই মাখন বিক্রির উদ্দেশ্যে। এবার দোকানদার তো ভাইয়া একদম রেগে বেগে আগুন। ঠিক আছে, এই তুমি আমাকে কী করতেছো, 100 গ্রাম করে মাখন কম দিচ্ছ, এত বড় সাহস তোমার। পরে দোকানদার যাই হোক অভিনয় মানে আরও একদম ভয়ে ভয়ে মানে কাঁপতে কাঁপতে বললো যে, মশাই আপনি হচ্ছে, আমি তো অনেক গরিব মানুষ, হ্যাঁ আমি এতটাই গরিব, আমার বাটখারা কেনার মতো টাকা নাই কে, তা আমি আপনার কাছে মাখন বিক্রি করে আপনার দোকান থেকে যে চিনি নিয়ে যাই, হ্যাঁ চিনি বা লবণ নিয়ে যাই 1 কেজির পরিমাপের, এই চিনির এক পাশে রেখে, হ্যাঁ দাড়িপাল্লার এক পাশে রেখে আরেক পাশে কী করে, মাখনগুলো পরিমাপ করে। তার মানে এই যেই দোকানদার তাকে যে চিনি দিচ্ছেন, সেই কিন্তু তাকে কী করছে, 100 গ্রাম করে কম দিচ্ছিল, তাই না? 100 গ্রাম করে কম দিচ্ছে, তার মানে সে তাকে ঠকাচ্ছে, ওটা তার উপরে পড়তেছে। এটা থেকে আমরা কী শিখলাম, যে টিট ফর ট্যাট, ইটটি মারলে পাটকেল খেতে হয়। এখন দোকানদার রাখালকে ঠকাচ্ছে, 100 গ্রাম করে কম দিচ্ছে, আলটিমেটলি এই দোকানদারই কিন্তু চোর, এবং তিনিও সে কী হয়েছে, ঠকছে। আর এই টিট ফর ট্যাট দ্বারা বোঝাচ্ছে, তুমি যেমন কর্ম করবা, তুমি যতটুকু পরিশ্রম করবে ততটুকুই রেজাল্ট পাবে, যে যতটুকু ইফোর্ট দিচ্ছ সে ততটুকু রেজাল্ট পাবে। আল্লাহ কখনোই কাউকে কী করবে না, ঠকাবে না। সেই জন্য শেষ সময়টা ভাইয়া পুরা, শেষ সময়টা রিকোয়েস্ট থাকবে, ভালো করে রিভিশন দাও, আমাদের ক্লাসগুলো করো, এবং নিজেদের প্রবলেম থাকলে সেটা শেয়ার করো আমাদের সাথে, আমাদের গ্রুপে শেয়ার করো। হ্যাঁ, আমাদের কোথায়, আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, প্রবলেমগুলো সলভ করতে পারবা। যারা একদম আমার অনেকে এখন পর্যন্ত কমেন্ট আছে যে ভাই আমি এতদিন কিছুই পড়ি না, আমি কী করবো, তার জন্য সমাধান আছে। যাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার, জাস্ট রিভিশন দরকার, তাদের জন্য সমাধান আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ শামীম হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ওকে, এবার আমরা পড়াই ব্যাক করি। আবার কোনো প্রতিষ্ঠান আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য প্রস্তুত করা হয় আয় বিবরণী। ভাই আমার দোষ নাই, এগুলো এক এক সব এক এক ভরে আসছে, ভাবতে পারো ভাইয়া সেম কোশ্চেন বারবার রাখছেন কেন। হ্যাঁ, তারপর হচ্ছে নিট বিক্রয় থেকে যদি মোট লাভ বাদ দেই, তাহলে আমরা বলবো বিক্রিত পণ্যের ব্যয়। এগুলো খুবই সিম্পল, হ্যাঁ খুব সহজ কোশ্চেন। ওকে, দেন আমরা চলে যাচ্ছি 17 নম্বর, আয় বিবরণীতে সমন্বয় করতে হয় কোনটা? আয় বিবরণীতে সমন্বয় করতে হয় কোনটা বলো? আয় বিবরণীতে সমন্বয় করতে হয় কোনটা? ভালো লাগতেছে, আমাদের একজন স্টুডেন্টও হচ্ছে চলে যাচ্ছে না। হ্যাঁ, ক্লাস রেখে একজনও চলে যাচ্ছে না, এটা দেখে খুবই ভালো লাগতেছে। এমন ডেডিকেশনে থাকতে হবে। না না, এই গল্পটা হচ্ছে আমার বানানো না, গল্পটা হচ্ছে একজনে লিখছে, সো ওখান থেকে বললাম আর কি। ওকে, সো এই জন্য ভালো করে পরিশ্রম করে ইনশাল্লাহ এটা রেজাল্ট চলে আসবে। আবার আরেকটা প্রবাদ পড়ছো না তোমরা, এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 4 আর সময়ের 10 4। সো এই সময়টা খুব ইম্পর্টেন্ট, তোমার লাইফের টার্নিং পয়েন্ট এই সময়টা।
সো এই যে এই সময়টা নির্ধারণ করে দেবে ফিউচারে তোমার কেরিয়ারটা কেমন হতে যাচ্ছে, ফিউচারে তুমি পাবলিকান হতে পারবে কি হতে পারবে না এটা। ইয়েস ওকে, এই যে মাজেদুল কিন্তু তোমাদের বড় ভাই, হ্যাঁ। সো ভাইয়ের কাছ থেকে তোমরা পরামর্শ নিতে পারো, আমাদের স্টুডেন্ট ছিল। ওকে, সো তোমরাও কয়েকদিন পর বড় ভাই হয়ে যাবে, তোমাদের কাছ থেকে অনেকে পরামর্শ নিবে, তাই না? দেখো, আয় বিপরীতে সমন্বয় করতে হয়। আয় বিপরীতে আমরা কি দেখাই? পণ্য উত্তোলন, কারণ পণ্য উত্তোলনের সাথে ক্রয়টা জড়িত, যেহেতু ক্রয় একটা ব্যয়, তার মানে এটা অবশ্যই হবে, তাই না? এটা অবশ্যই হবে, ক্রয়টা যেহেতু ব্যয়, তার মানে ক্রয়টা যেহেতু ব্যয়, এটা কি হবে? এটা অবশ্যই হবে। চোদ্দ নম্বরটা কি? 14 নম্বরটা অনেক আগে সলভ করা হয়ে গেছে। ওকে ভাইয়া, অবশ্যই দিব, সমস্যা নাই। তার মানে আয় বিরুদ্ধে সমন্বয় করতে হবে। এটার অনাদায়ী পাওনাটা একটা ব্যয়, বা অনাদায়ী পাওনার আরেকটা নাম হচ্ছে কুড়িল। তো এগুলো অবশ্যই কী করতে হবে? এগুলো অবশ্যই আমাদের আয় বিবৃতিতে দেখাতে হবে। বাট এই যে অতিরিক্ত মূলধন, এটা কিন্তু আয় বিবৃতিতে দেখাতে হবে না, এটা দেখাতে হবে আর্থিক অবস্থার বিবৃতিতে। গট ইট? এটা দেখাতে হবে আর্থিক অবস্থার বিবৃতিতে, এটা দেখাতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে কোশ্চেনে চলে যাচ্ছে আমরা। মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের কী হবে? অলরেডি মুনাফাবিহীন পণ্য বিক্রি থেকে আমরা অলরেডি একটা কোশ্চেন সলভ করে আসছি, তারপর তোমরা নিজেরা একটু সলভ করো। আচ্ছা, আমরা এখানে কে কে স্বপ্ন দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো? কে কে স্বপ্ন দেখি? কার কার স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, রাজশাহীতে পড়বো, জাহাঙ্গীরনগরে মানে স্বপ্ন আছে, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিউপি? কে কে পাবলিকান হতে চাই? ড্রিম ইউনিভার্সিটি কার কোনটা? ড্রিম ইউনিভার্সিটি কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি? তো এবার মিম বলছে ডিসিউতে চান্স পেতে কত পয়েন্ট লাগবে? আচ্ছা, ডিসিউতে চান্স পেতে কত পয়েন্ট লাগবে এরকম না, ডিসিউতে হচ্ছে পরীক্ষা দিবে, পরীক্ষার পরে তোমার হচ্ছে ওদের ধরো একটা কাটমার্ক আসবে। কাটমার্ক বলতে, তো পরীক্ষা দিলে মনে করো 50,000 মধ্যে ধরো ওরা 5,000 নিবে বা 3,000 নিবে। এখন ওই ফার্স্ট সিরিয়ালে যারা 3,000 থাকবে তাদেরকে নিবে, হ্যাঁ, এখানে রেজাল্ট যেমনই হোক। ওকে, আমাদের পুষ্পিতা বলছে যে ভাইয়া ড্রিম ডিউ গ্রেট, মাশাল্লাহ। যারা আছে, যারাও ডিউ স্বপ্ন দেখে, মাইশা ঢাকা গ্রেট। তারপর হচ্ছে আমাদের সাইম আছে, আমি ভাই গ্রেট। মিম আছে, একবার যদি সিনিয়র হয় তাহলে জুনিয়রে 12টা বাজাবো। আচ্ছা, এমন থাকা যাবে না, তাহলে সিনিয়র হতে পারবে না কিন্তু, এমন মন মনে থাকা যাবে না। রিয়া আছে, রিয়াও গ্রেট। আসিফ, তারপরে অনেকেরই ড্রিম আছে না, অনেকে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। এই যে আমাদের কাজল আছে, আর ইউ ডিস ইউ গ্রেট। রিয়া আবার বলছে ডিউ। সুমায়া ডিউ। আইবিএ পসিবল? অবশ্যই পসিবল, যদি আগে থেকে প্রিপারেশন নাও, আইবিএর কোশ্চেন ব্যাংক কিনে ওভাবে ট্রাই করো। রেজাল্ট খারাপ, বিজনেস করবো ভাইয়া? আচ্ছা, রেজাল্ট খারাপ ডাজেন্ট ম্যাটার, রেজাল্ট যেমন আছে। এই তোমার পয়েন্ট কত? রেজাল্ট বর্তমানে ডাজেন্ট ম্যাটার, পরীক্ষাটাই মেন, ঠিক আছে? পয়েন্ট কত? হ্যাঁ, পয়েন্ট কত বলো? আমাদের ডিউর সংখ্যা অনেক বেশি, সমস্যা নাই, ডিউ সবারই স্বপ্ন থাকে, যেহেতু দেশ সেরা বিদ্যাপীঠ, ঠিক আছে, এখানে সবাই পড়তে চায়। তো দেখো, ডিউর প্রিপারেশন নিলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিন্তু অটোমেটিক হয়ে যাবে, সিম্পল, ঠিক আছে? সো ইনশাল্লাহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা থাকবে, আমাদের হাতে থাকবে, সুযোগ থাকবে, কিন্তু আমাদের মেইনলি ফোকাস করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না? সবারই স্বপ্ন থাকে। 3.3 হবে লয়ার, 3.3 একটু টাফ ভাই, 5-0 উপরে থাকলে ভালো হতো। তারপর তুমি কিন্তু অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা, গুচ্ছতে দিতে পারবা, রাজশাহীতে দিতে পারবা। সো এগুলো যখন সার্কুলার দেবে তখন তুমি দেখবা, বা এখন একটু ঘাটাঘাটি করলে পাবে কোন বিশ্ববিদ্যালয়ে 3.3 পয়েন্ট আছে। ইভেন ঢাবিতেও দিতে পারবা, ঢাবিতেও কিন্তু 3.3, টোটাল 7.5। 3.3 মানে এইচএসসি 3 থাকা লাগবে, এসএসসি 3 থাকা লাগবে। এইচএসসি তুমি দেওয়াই নাই, তো এইচএসসিতে ভালো করো, টার্গেট করো যে এইচএসসিতে আমার A+ লাগবে, ইজিলি পরীক্ষা দিতে পারবা, ডিউতে দিতে পারবা। 3 আর হচ্ছে টোটাল মিলে হচ্ছে তোমার 7.5 ঢাবিতে। বা সত্যি কি এসএসসি বা এইচএসসির পয়েন্ট লাগবে না ডিসিউতে? আচ্ছা, ডিসিউতে লাগবে না এটা আমি বলি নাই, লাগবে না এটা আমি বলি নাই, তোমার তো ওদের মিনিমাম একটা জিপিএ লাগবে, তাই না? ওইটা তুমি আবেদন করবা, এবং ওরা যদি পরীক্ষার পাশাপাশি ডিউ সিস্টেমে আবার ওখান থেকে 20 মার্ক নেয় তাহলে তো হবে। এটা আমি এক্স্যাক্টলি জানি না, জেনে তোমাকে জানাবো।
হ্যাঁ, তোমাদের জন্য শুধু দোয়া না, মন থেকে তো দোয়া থাকবেই, এবং তোমাদের পাশে আছে ইনশাল্লাহ। স্বপ্ন পূরণের জন্য তোমাদের পাশে আছে আমরা। তো ডিউ আইসোব্যাস তোমাদের জন্যই আমাদের। আর এই এক কোর্সে ভর্তি হলে এখানে দেখা যাচ্ছে না ডিউ, আর ইউ, জেইউ, তারপরে এই যে দেখো জিএসটি, কুমিল্লা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজিদানাই বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি, ডিসিউ, সম্পূর্ণ ফ্রি, লেকচারশিপ ফ্রি, এগুলা সব তোমরা ফ্রিতে পাবে। সো এখনই কিন্তু তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি এই সুযোগটাকে গ্রাব করার। ওকে, আর আবার বলতেছি, বর্তমানে অনেক প্ল্যাটফর্ম আছে যারা তোমাকে হচ্ছে ভুংভাং মানে বিজ্ঞাপন দিয়ে ভুংভাং করে তোমাকে ভর্তি করাবে, পরবর্তী তুমি সার্ভিস পাবে না। আর এডুকেশনের যে টিচার প্যানেল, এক সাবজেক্ট 3জন 4জন করে, ইংরেজি বলো, হিসাব বিজ্ঞান বলো, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এবং এডুকেশন অনেক বড় প্রতিষ্ঠান, ঠিক আছে। সো আমাদের বিগত যে স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নাও, আমাদের ক্লাস করো, দেন ডিসিশনে ভর্তি হও, ঠিক আছে, প্রতারিত হইও না। আচ্ছা, আমাদের মাসুম বলতে, স্যার আপনি কোথায় চান্স পেয়েছিলেন? আমি পরীক্ষা দিয়েছি 2টা জায়গায়, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চান্স হয়ে গেছে, তারপর আরও জাহাঙ্গীরনগর, তারপর চট্টগ্রাম, রাজশাহীর ফর্ম আমি হচ্ছে কিনেছিলাম, বাট পরীক্ষা দিই নাই। আর গুচ্ছটা যেহেতু আমার সিট পড়ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসার কাছে, মানে বাড়ির কাছে, এই জন্য গুচ্ছ দিয়ে পরীক্ষা দিয়েছি, সেখানেও মোটামুটি তোমার টপ 100-এর মধ্যে ছিলাম। হ্যাঁ, সো এই 2টা জায়গায়। আচ্ছা, যার যে স্বপ্ন আছে ভাইয়া অবশ্যই পারবা। অঙ্কন শাহ বলছে ভাইয়া, আচ্ছা আমরা পড়াশোনায় ব্যাক করি, হ্যাঁ এগুলো নিয়ে কথা বলবো শেষে, তা নাহলে আমাদের অনেক ভাই বোন কী করবো, আবার মনে মনে রাগ করবো যে ভাই অনেক বেশি কথা বলতেছে, ঠিক আছে। সো যদিও এগুলো অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথাই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, এমডি এআর মানে তোমার ফুল মিনিংটা জানি না, তোমাকে দেখি আমি সবসময় ক্লাসে, পেইড ক্লাসে দেখি, ফ্রি ক্লাসে দেখি, অনেক অ্যাক্টিভ, দেখা তো করবেই। প্রতি বছর আমি যখন ক্লাস নেই অফলাইনে অনলাইনে, আমার অনেক স্টুডেন্ট থাকে, তখন তাদেরকে বলি যে এই যে আর কয়েকটা দিন পর তুমি আমার হলের জুনিয়র হয়ে যাবে, আমার ডিপার্টমেন্টের জুনিয়র হবে। এই তো তোমাদের সিনিয়র ব্যাচে যারা আছে ওদেরকে বলতাম, ওরা ভাই আমার হলের জুনিয়র এখন। আমি রিডিং রুমে পড়তে যাচ্ছি, মানে আমি রিডিং রুমে পড়তেছি, দেখি আমার স্টুডেন্ট মানে যে বছর 25-26 সেশনের, ওরা এসে আমার সাথে পড়তেছে, মানে বসতেছে আমার পাশে বা সামনে। হ্যাঁ, বের হলে দেখা হচ্ছে ডিপার্টমেন্টের অনেক ছোটো ভাই আছে, অনেক ডিপার্টমেন্টের আছে, সবার সাথে দেখা হচ্ছে, আমাদের সাথে দেখা হবেই। পাশাপাশি পাবলিক জ্ঞান হতে পারলে তুমি তোমার আরও অনেক স্বপ্ন পূরণ করতে পারবো। অনেকেই যাদেরকে এখন তোমরা দেখো অনলাইনে, অনেক বড় বড় টিচার, বা তোমাদের অনেকে হচ্ছে কি আছে, অনেকে তোমরা ফলো করো, হ্যাঁ, যারা খুবই ফেমাস সেলিব্রিটি, সো তাদের সাথে অ্যাভেলেবেল দেখা হবে, একসাথে কাজ করতে পারবো। এই তোমাদের মতো আমি একজন স্টুডেন্ট ছিলাম, মহাসিন স্যারের স্টুডেন্ট ছিলাম, তা আমি এখন মহাসিন স্যারের প্রতিষ্ঠানে জব করতেছি, ক্লাস নিচ্ছি, এটা আমারও ড্রিম ছিল, কিন্তু আমি পারতেছি, তুমি পারবে না কেন? অবশ্যই পারবে, এবং তোমাদের এটার জন্য আমরা অবশ্যই অনেক বেশি হেল্প করব, ঠিক আছে। সো এই যে ডিসিউ নিয়ে আমরা কথা বললাম, ডিউ আইসিউ ব্যাস আমাদের, হ্যাঁ, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফি পাচ্ছ। আর এখন ভর্তি হলে কি পাচ্ছ বলো তো? এখন যেহেতু বিশ্বকাপ চলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, তার মানে এই ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের ডিওয়াইসিএসে ভর্তি হলে তুমি কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, পাশাপাশি জার্মানি, হ্যাঁ ফ্রান্স, এই জার্সিগুলো একদম কী পাবে, ফ্রিতে পাবে, উপহার হিসাবে পাবে। পাশাপাশি এখন কিন্তু ডিসকাউন্ট আসছে, এই সুযোগটা তুমি বারবার কিন্তু পাবে না, ঠিক আছে, এই সুযোগটা বারবার আসবেও না। সুতরাং এই যে সুযোগটা নিতে চাইলে, জার্সি পেতে চাইলে, হ্যাঁ, বিশ্বকাপের উন্মাদনা আরও বেশি কী হবে, আরও বেশি হচ্ছে আনন্দিত হবে, বা আরও বেশি হচ্ছে তোমার জন্য উজ্জ্বল হবে। সো এই জন্য অবশ্যই তুমি কী করতে পারো, ভর্তি হয়ে যেতে পারো, জার্সিটা ফ্রিতে পাবে, ডিসকাউন্ট ফ্রিতে পাবে, লেকচার শিট পাবে। তোমার কিন্তু এইচএসসি শেষ হলে ভর্তি হতেই হবে। আর আমার ক্লাস তো করতে আসে, বুঝতেই পারছি কীভাবে ক্লাস নিচ্ছি, আমাদের টিচার প্যানেল সম্পর্কে বললাম। সো 100% আমাদের উপর ভরসা করে ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারো। ডিউতে কি সাবজেক্ট, স্যার ডিউতে কি সাবজেক্ট পেয়েছিলেন? আচ্ছা, আমি ডিউতে কি সাবজেক্ট পেয়েছিলাম, সাবজেক্ট একটাই আসছে, ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছি। হ্যাঁ, এই যে আমাদের নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। সো তোমাদের বিশ্বকাপ খেলা দেখো, মাঝে মাঝে অল্প দেখো, বাট পড়াশোনায় ফোকাস করতে হবে। ওকে, আর আমাদের এডুকেশনের জার্সি, পাশাপাশি এই যে ব্রাজিল, আর্জেন্টিনা জার্সি পেতে চাইলে দ্রুত ভর্তি হয়ে যাও। এখন যদি ভর্তি হও, এখন তোমাকে আমি কী করবো, জার্সি দিয়ে দেবো কিন্তু কুরিয়ার করে। ওকে, সো আমার কথা বলে, বা যে তোমাদের দেলোয়ার স্যার আছে বলে পেজে নক দাও, স্ক্রিনশট দাও,
হ্যাঁ, পাশাপাশি কোর্সে ভর্তিও কিন্তু তুমি কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে। ওকে, তারপর আমরা এই কোশ্চেনটা দেখব। কোশ্চেন নাম্বার 1 আছে। আগে আমরা একটানা পড়বো এবার। হ্যাঁ, একটানা পড়বো, ঠিক আছে। দেখো এখানে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বের করতে বলছে। বিজ্ঞাপন খরচ আছে 40,000 টাকা, আমরা লিখে ফেললাম। দেন বিনামূল্যে পণ্য বিতরণ আছে 5,000 টাকা। হ্যাঁ, তাহলে কত হয়? 5,000 মোট বিজ্ঞাপন খরচের এত অংশ অবলম্বন করতে হবে, তাহলে 45,000। এই 45,000-এর মধ্যে আমাদের কি করতে বলছে? 3 ভাগের 1 অংশ অবলম্বন করতে বলছে। তাহলে 3 তাহলে 3 করলে 3 15 45, 15 1 15, এই যে 15,000, এই 15,000 টাকা। এই 15,000 টাকা আমার বিজ্ঞাপন খরচ, এই 15,000 টাকা বিজ্ঞাপন খরচ। হ্যাঁ, এই 15,000 টাকা বিজ্ঞাপন আমাদের খরচ। আর বাকি যেই 45,000 টাকা আছে, 30,000 টাকা আছে, এই 30,000 টাকা আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত? 30,000 টাকা। গট ইট? বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, আর বাকিটুকু আমাদের কি? খরচ। ওকে, দেন আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এবার আমরা ম্যাথ সলভ করব। আমাদের থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট, এবার আমরা কি করব? ম্যাথ সলভ করব। ওকে, সো এবার আমাদের ম্যাথ সলভ করব, ঠিক আছে। এবার আমরা ম্যাথ সলভ করব। ওকে, সমাপনী মজুদ পণ্যের মূল্য কত হবে? খুব ইম্পর্টেন্ট ভাই, ম্যাথ শুরু। এবার আমরা ম্যাথ সলভ করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হই আবারও। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে রেডি হই। প্রথমে দেখো, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য আছে 1,00,000 টাকা, যার বাজার মূল্য ছিল ক্রয় মূল্য অপেক্ষা 8,000 টাকা কম। তাহলে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, আর বাজার মূল্য 8,000 টাকা কম। বাজার মূল্য 8,000 টাকা কম মানে কি? 92,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা আমরা বিবেচনা করব কি অনুসারে? রক্ষণশীলতা নীতি অনুসারে। কি অনুসারে? রক্ষণশীলতা নীতি অনুসারে। রক্ষণশীলতা নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা বিবেচনা করব। তাহলে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য আছে 92,000 টাকা, এটাকে আমাদের কনসিডার করতে হবে। তো দেখো এখানে 92,000 টাকা, বাট এখানে আরও ইনফরমেশান আছে। বলছে সমাপনী মজুদ পণ্যের মধ্যে অব্যবহৃত মণিহার আছে 2,000। তার মানে ভাইয়া এই অব্যবহৃত মণিহারটা আমাদের বাদ দিতে হবে, যেটা সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে কত থাকে? 90,000 টাকা। এই 90,000 টাকা আমাদের আলটিমেটলি সমাপনী মজুদ পণ্যের মূল্য। সমাপনী মজুদ পণ্যের মূল্য, ঠিক আছে, সমাপনী মজুদ পণ্যের মূল্য। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি তো? তো দেখো, সমাপনী মজুদ পণ্যের যদি দুইটা মূল্য থাকে, একটা ক্রয় মূল্য, একটা বাজার মূল্য, এই দুইটার মধ্যে যেটা কম সেটাকে আমরা বিবেচনা করব। এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। আর রক্ষণশীলতা নীতি আমাদের কি বলতেছে? যে যেখানেই কম, যেখানেই অল্প, যেখানেই লস, সেখানেই কি আমাদের? সেখানেই হচ্ছে রক্ষণশীলতা নীতি। ওকে, তাহলে সমাপনী মজুদ পণ্যের মূল্য আমরা কমটা ধরবো, এবং এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার সমাপনী মজুদ পণ্যের মূল্য কোনটার মধ্যে কি অন্তর্ভুক্ত আছে। অনেক সময় মনে করো মজুদ পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য থাকে, মণিহারি থাকে, ঠিক আছে, সম্ভার থাকে, তাহলে এইগুলো কি করতে হবে? তখন বাদ দিয়ে দিতে হবে। তো আমরা পেলাম এখানে 90,000 টাকা। অনেকে কিন্তু 92,000 টাকা কারেন্ট আনসার হিসাবে নিবে, বাট এটা কিন্তু রং। ওকে, সো এটা কিন্তু রং। আমরা আবার 1 থেকে সলভ করতেছি, যেহেতু আমাদের চলে আসছে ম্যাথ পার্টটা। তারপর 2-এ বলছে যদি সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্য অপেক্ষায় 5,000 টাকা বেশি হয়, তবে আর্থিক অবস্থার বিবরণীতে কী হবে? দেখো, সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য ক্রয় মূল্য অপেক্ষায় 5,000 টাকা বেশি হলে তার মানে সমাপনী মজুদ পণ্য তখন বেশি দেখাবে। এই সমাপনী মজুদ পণ্য যদি বেশি দেখায়, সমাপনী মজুদ পণ্য যদি বেশি দেখায়, এই সমাপনী মজুদ পণ্য বেশি হইলে সমাপনী মজুদ পণ্যের সাথে মুনাফার একটা পজিটিভ সম্পর্ক।
তাহলে মুনাফা কি হবে? মুনাফাও বেশি হবে। এই মুনাফা যদি বেশি হয় তাহলে তোমার আয়করও বেশি দেওয়া লাগবে, তাই তাই তো। এখানে যদি হচ্ছে এই বিষয়, তাহলে কি মূলধন, এই মূলধনটাও কি করবে? মূলধনও বেশি হবে। আর সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে একটা কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক, ঠিক আছে। এটার সাথে এটার একটা কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। এই সমাপনী মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের একটা কি সম্পর্ক? একটা বিপরীত সম্পর্ক, ঠিক আছে। এটার সাথে একটা বিপরীত সম্পর্ক। ওকে, তাহলে মানে ভাইয়া আমাদের সমাপনী মজুত মানে একটা চলতি সম্পদ, ইয়েস। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পাবে, নিট মুনাফাও বাড়বে, আর মালিকানা তহবিলও বাড়বে। 1 2 3 তিনটে আমাদের কারেক্ট। অঙ্কন একটু সাথে সাথে বলো ভাইয়া, একটু পেছনে গেলে আমাদের এখানে অনেক ম্যারিটোরিয়াস স্টুডেন্ট আছে যারা কিছুটা হলে কি হয়, বিরক্ত হয়, তাই না? সাথে সাথে বলবা, ওকে ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম চলতি সম্পদ বাড়বে, নিট মুনাফা বাড়বে, আর হচ্ছে মালিকানা তহবিল বৃদ্ধি পাবে। ওকে, সো আমরা আবার একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, মানে ম্যাথের 3। আমরা কিন্তু অলরেডি 19টা প্রশ্ন সলভ করে আসছি। এখানে বলছে জামান ট্রেডার্স চলতি বছরে পরিশোধিত বিজ্ঞাপন খরচের পরিমাণ 60,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 15,000 টাকা, মোট বিজ্ঞাপন খরচ 5টি অর্থ বছরে অবলম্বন করতে হবে। চলতি বছরে শেষে বিলম্বিত বিজ্ঞাপন বাবদ কত টাকা হিসাবভুক্ত করতে হবে। তার মানে এখানে বিজ্ঞাপন খরচ আছে কত? বিজ্ঞাপন খরচ আছে 60, তারপর বিনামূল্যে পণ্য বিতরণ করছে কত? 15, বিনামূল্যে 15, তার মানে কত হয়? 75,000, ঠিক আছে। তাহলে কত পেলাম আমরা? 75,000। কত পাইলাম? 75। এখন এই 75কে আমরা কত ভাগে ভাগ করছি? 5টি অর্থ বছরে। 75কে ভাগ করো 5টি অর্থ বছরে, 5 25 75, ওকে, 5 25 75। তার মানে এই 25,000 টাকা আমার বিজ্ঞাপন বাবদ ব্যয় বা খরচ, আর বাকি 75 দিকে যে 50,000 টাকা থাকে, এই 50,000 টাকা আমাদের কি? এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এই 50,000 টাকার নাম হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এই 50,000 টাকার নাম হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। ক্লিয়ার? সমস্যা নাই, দেখাই দিব। তোমার যেটা প্রবলেম আছে ওটা দেখাই দিব, তো আমাকে একটু নক করো, বা তুমি আরেকবার যদি একটু দেখো ভিডিওটা ক্লাস শেষ হয়ে গেলে একবার দুইবার করে, তাহলে হচ্ছে বুঝতে পারবা। বলছে চলতি বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপন বাবদ কত টাকা হিসাবভুক্ত করতে হবে। তার মানে বিলম্বিত বিজ্ঞাপন বাবদ কত টাকা তুমি হিসাবভুক্ত করবা, এখানে খরচটা বের করতে হবে। খরচ বের করার পর দেন আমরা এখানে আমাদের হচ্ছে এটা পরিশোধ করে দিচ্ছে। ওকে, তাহলে এটা আমাদের একটু হলে ভুল আছে। এটা যদি পরিশোধ করে দিচ্ছে, অলরেডি বছরের শেষে বলা আছে যে বছর শেষে পরিশোধ করা আছে এত টাকা, হ্যাঁ। এটা তাহলে বিজ্ঞাপন টোটালটা আমাদের বের করা লাগতেছে না এখানে, আর যেহেতু হচ্ছে এখানে বলা আছে যে তোমার বিজ্ঞাপন পরিশোধিত হয়েছে কত? খরচ 60,000 টাকা। তো আমাদের 60,000 টাকা যেহেতু খরচ হয়েছে, 4 15 60, 60,000, এটাকে আমাদের কি করতে হবে? 5 দ্বারা ভাগ করতে হবে। 5 12 60, 12,000 টাকা। ওকে, সো গ্রেট। এই 12,000 টাকা আমার হচ্ছে বিজ্ঞাপন খরচ, তাই না? বিজ্ঞাপন খরচ। আর 48,000 টাকা কি আমাদের বিলম্বিত। গুড, যে কোশ্চেনটা ভালো করে খেয়াল করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বিলম্বিত বিজ্ঞাপন এটা। ওকে, যেহেতু বলছে যে চলতি বছরে পরিশোধিত বিজ্ঞাপন খরচের পরিমাণ, না মানে চলতি বছরের শেষে পরিশোধিতটা বলছে। ওকে, না এটা তাহলে 15,000 হবে না, যেহেতু চলতি বছরের শেষে পরিশোধ করছে 60,000। এটা আছে চট্টগ্রাম বোর্ড 2025। চট্টগ্রাম বোর্ড 2025 তোমরা দেখতে পারো ব্যাখ্যাটা, সমস্যা নাই, দেখতে পারো। ওকে, মানে আমাদের ধরো বিজ্ঞাপন খরচ আছে মনে করো 60,
এই 60-এর মধ্যে পরবর্তীতে বিনামূল্যে পণ্য বিতরণ করছে মনে করে আরও 15, তাহলে 75 হয় টোটাল বিজ্ঞাপন খরচ। কিন্তু এখানে একটু ঝামেলা করছে। ঝামেলা বলতে প্রথমে বইলা দিচ্ছে এমনভাবে যে চলতি বছরের পরিশোধিত বিজ্ঞাপনের খরচ। তার মানে ওরা বইলা দিচ্ছে ভাই, এরকম অনেক সময় হয়, যেমন ধরো অগ্রিম বীমা একটা কি সম্পদ, কিন্তু প্রশ্নে বলে দিল যে অগ্রিম বীমাকে ব্যয় হিসাবে ধরে নিতে, তখন সমন্বয়টি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোমাকে ব্যয় ধরে নিতে হবে। তো এই কোশ্চেনটা যেহেতু বলছে চলতি বছরের পরিশোধিত বিজ্ঞাপন খরচ 60, তাহলে বিজ্ঞাপন খরচ তোমার এটা 60 ধরতে হবে, মানে পরিশোধিত হয়েছে। এটাকে 5 ভাগে ভাগ করলে 1 ভাগ খরচ, বাকিটুকু বিলম্বিত। তার মানে বিলম্বিত হচ্ছে 48,000। হ্যাঁ, বিলম্বিত তাহলে 48,000 টাকা। আর যদি এইভাবে না বলতো যে বিজ্ঞাপন মনে করো 60,000 টাকা, নতুন করে বিনামূল্যে পণ্য বিতরণ 15, তখন 75 ধরতে হতো, এটাকে আমরা 5 ভাগে ভাগ করে দিতাম, তখন আমরা পেয়ে যেতাম। ওকে, না না অনেক সরকার তাহলে বিনামূল্যে এখানে আর অন্তর্ভুক্ত হবে না। তোমরা আরও ডিটেলসে ব্যাখ্যা দেখতে পারো, প্রবলেম নাই। তারপর 46, 47 মানে এখানে এটা আমরা দেখব। সেবায় কোশ্চেনটা একটু দেখে রাখো, কোশ্চেনটা আমাদের এখনই লাগবে। কোশ্চেনটা সবাই একটু দেখে রাখি, নিচের উদ্দীপকটি পরে 46 এবং 47 নম্বর প্রশ্নের উত্তর দাও। ওকে, এবার দেখো। আচ্ছা, এটা যদি কনফিউশন থাকে আবার ক্লিয়ার করতেছি। বা অ্যান্সার গাইডে 60,000 দেওয়া আছে, পুষ্পিতা গাইডে 60,000 দেওয়া। তার মানে ওরা যেহেতু বলে দিয়েছে পরিশোধিত হয়েছে এত টাকা, আর আমি যেই বইটা থেকে নিয়ে আসলাম ওখানে দেখলাম যে 48 দিছে, মানে খরচ হচ্ছে তোমার 12 আর 48 হচ্ছে বিলম্বিত। এখন ওইখানে বলে দিছে যে বছর শেষে পরিশোধিত হচ্ছে বিজ্ঞাপন খরচ এত টাকা। তো তুমি যদি এখানে ধরে নাও আমি যেটা বললাম, ধরো বিজ্ঞাপনের পরিমাণ 60, কোনো কনফিউশন নাই। নতুন করে বিনামূল্য পণ্য বিতরণ, এটা একটা বিজ্ঞাপন, তাহলে 60 আর 15 কত হয় 75। এই 75 হচ্ছে টোটাল বিজ্ঞাপনের পরিমাণ। এখন এই 75কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো, 5 15 75, তাহলে 15,000 টাকা আমার বিজ্ঞাপন খরচ। আর বাকি যেই হচ্ছে 60 থাকতেছে, 60 হচ্ছে বিলম্বিত। ওকে, তবে এখানে একটু কনফিউশন দিছে, এই জন্য দেখবা যে এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার দিছে। যদি বলছে যে বছরের শেষে বিজ্ঞাপন পরিশোধ করা হয়েছে কত টাকা, 60,000 টাকা, তার মানে ওই 15,000 টাকা ওটার মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, সো এই কনফিউশনটা তো ক্লিয়ার করেই দিলাম, ঠিক আছে? কনফিউশন তো ক্লিয়ার করেই দিলাম। ওকে, এবার দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেবায় 1,40,000, অনুপার্জিত 60। হ্যাঁ, সমন্বয় আছে সেবায় 20, হিসাবভুক্ত হয়নি। তাহলে এই সেবায় টোটাল, এখানে দেখো, এখানে ভালো করে খেয়াল করো, কোশ্চেনটা আমরা পড়বো এখনই। 1,40,000 আর অনুপার্জিত আছে 60, তাহলে সেবায় আছে 1,40,000, অনুপার্জিত 60, সমন্বয় বলছে সেবায় 20,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে 20,000 টাকা আমার এখানে হিসাবভুক্ত হয়নি, খেয়াল করো। তো দেখো সেবায় ছিল 1,40,000 আর 20, তাহলে কত হয় 1,60,000, আর অনুপার্জিত আছে 60। এই ইনফরমেশনগুলো দেখো। প্রথম বলছে আয় বিবৃত মোট সেবায় কত টাকা প্রদর্শন করতে হবে, মোট সেবা আয় কত প্রদর্শন করতে হবে। সেবায় টোটাল আছে 1,40,000, তারপর বলছে 20,000 টাকা এখন হিসাবভুক্ত হয়নি, তাহলে 20,000 এখানে হিসাবভুক্ত হবে। 1,60,000, এই 1,60,000 টাকা, ঠিক আছে, 1,60,000। তো দেখো এই 1,60,000 টাকা কিন্তু আমার টোটাল আয়। টোটাল আয় কত, টোটাল আয় হচ্ছে 1,60,000, এটা তাহলে আমাদের এখানে প্রদর্শন করা লাগবে। টোটাল আয়টা তাহলে আমাদের এখানে, আচ্ছা মাহমুদা সুলতানা জেরিন, যদি 60,000 টাকা দেওয়া থাকে তাহলে আমাদের 60,000 টাকায় হবে, এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। হ্যাঁ, তাহলে আমরা ওই যে শুরুতে যে বিজ্ঞাপনটা পরিশোধিত হয়েছে ওইটার সাথে বিনামূল্য পণ্য বিতরণটা যোগ করব, তাহলে টোটাল বিজ্ঞাপন খরচ পাবো। সেখান থেকে আমরা 5 ভাগে বিভক্ত করতে হবে, যেহেতু হিসাবকাল দেওয়া আছে 5 বছর। 5 ভাগে বিভক্ত করলে আমরা কিন্তু 1 বছরের খরচ পাবো 15, বাকিটুকু আমার বিলম্বিত। দ্যাটস ইট। জুবাইরের কথাটা বুঝতে পারিনি স্পষ্টভাবে। ওকে, তাহলে আমরা 1,60,000 টাকা দেখাবো। পরবর্তীতে বলছে অনুপার্জিত সেবায়ের 4 ভাগের 3 অংশ অর্জিত হলে আর্থিক অবস্থার বিভিন্ন অনুপার্জিত সেবায় বাবদ কত টাকা দেখাবো। এখন অনুপার্জিত সেবায়ের
4/3 অর্জিত হয়েছে, তাহলে কতটুকু দেখাবো? এবার আমরা কোশ্চেনটা চলে যাই। এই কোশ্চেনটা দেখো, এখানে অনুপার্জিত আছে কত? অনুপার্জিত সেবায় আছে 60। তা আমরা চলে যাই আবার কোশ্চেনটায়। এই যে 60,000 অনুপার্জিত সেবায় আছে 60, এই 60,000-এর 4/3 আমার অর্জিত হয়েছে। 4×15 = 60, 3×15 = 45। তার মানে এইগুলো অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে মানে কি? সেবা আয় অর্জিত হয়ে গেছে, অর্জিত হয়েছে, অর্জিত আয় বা সেবায়। তাহলে এখানে 45,000 টাকা আমার সেবায়, ঠিক আছে। বাকি 15,000 টাকা এখন কি আছে? অনর্জিত আছে। এই অনর্জিত যতটুকু আছে এটা একটা দায়, এটা দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে। তোরা বলছে অনুপার্জিত সেবায়ের অর্জিত হলে আর্থিক অবস্থার বিবরণীতে অনুপার্জিত সেবায়ের বাবদ কত দেখাতে হবে? তো আর্থিক অবস্থার বিবরণীতে 15 দেখাতে হবে, কারণ এই 15 এখন অনুপার্জিত, এটা দায়। আর এই 45,000 টাকা দেখাতে হবে কোথায়? এটা আয় বিবরণীতে দেখাতে হবে। এই 45,000 টাকা দেখাতে হবে আয় বিবরণীতে, ঠিক আছে। এই 45,000 টাকা দেখাতে হবে আয় বিবরণীতে। ক্লিয়ার? অনেক সরকার অনেক জায়গায় হচ্ছে বৃষ্টি হইতেছে, হয়তো এই জন্য একটু রেসপন্স কমে গেছে। দেখলাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে। তো তোমাদের রেসপন্সটা অনেক বেশি দরকার। আমরা কিন্তু তোমাদের রেসপন্সের উপর বেস করেই পরবর্তী ক্লাসগুলো দিব, হ্যাঁ। পুষ্পিতা 1,60,15, ইয়েস। তারপর দেখো আরেকটা কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলছে আমরা আরেকবার একটু দেখি। জনাব সালাম একজন ব্যবসায়ী, 1 তারিখ ব্যবসায়ী রেও মিলের মণিহারি ছিল 1,00,000 টাকা, 1,000 টাকা। এটা ছিল কখন? এটা ছিল মণিহারির পরিমাণ 1,000। সমন্বয়ে বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 150 টাকা মণিহারি আর সমাপনী মজুদ পণ্যের মধ্যে 350 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। তার মানে এখানে আমাদের মণিহারি আছে রেও মিলে 1,000, প্রারম্ভিক আছে 150, তাহলে কত হয়? 150 করলে 1150। এখান থেকে এই যে সমাপনী আছে 350 বাদ দাও, তাহলে কত হয়? 800। এই 800 হচ্ছে ব্যবহৃত মণিহারি, 800 হচ্ছে কি ব্যবহৃত মণিহারি, ঠিক আছে। 800 হচ্ছে আমাদের এখানে ব্যবহৃত মণিহারি। ক্লিয়ার? 800 হচ্ছে আমাদের এখানে তাহলে ব্যবহৃত মণিহারি। গট ইট? পুষ্পিতা বুঝতে পারছি। তো আমরা এবার হচ্ছে চলে যাব সিকিউ সলভে, হ্যাঁ। সিকিউ সলভে হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন দেখাবো, আর এখানে আর কয়েকটা কোশ্চেন আমরা দেখতে পারি। আর ইনশাল্লাহ আগামীকাল আবার তোমাদের কি করব, আমরা ক্লাস শুরু করব ঠিক 3টার সময়, হ্যাঁ। আগামীকাল আমরা 3টার সময় ক্লাস নিব। তো ওই ক্লাসটা সবাই যুক্ত হয়ে যাবে একদম শুরু থেকে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমাদের যে কনফিউশনগুলো আছে, যে ভয়গুলো আছে, এগুলো ইজিলি দূর করতে পারবে, হ্যাঁ, ক্লিয়ার করে ফেলতে পারবে। ওকে, সো অনেক বৃষ্টি হচ্ছে ঢাকা থেকে শুরু করে হয়তো আরও অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেকে ক্লাস করতে পারতেছি না। যাই হোক, ডাজেন্ট ম্যাটার, আমরা যারা যারা যুক্ত আছে এখনও মনোযোগ দিয়ে ক্লাস করি। আর নোট করতে হবে, পয়েন্টগুলো নোট করবা, যেটা দরকার মনে হচ্ছে এটা নোট করতে হবে, এটা নোট করবা। ওকে, তো দেখো ভাড়া আছে, প্রদত্ত ভাড়া 12,000 টাকা, 3/2 অংশ, বকে ভাড়ার পরিমাণ কত? তাহলে এখানে টোটাল কত? টোটাল হচ্ছে 2, 6 এখানে 12, আর হচ্ছে 1 ভাগ কি আছে? বকে, তাহলে 1/6 6,000 টাকা। তো বকে ভাড়া কত? 6,000। মনে রাখবো, এগুলো কিন্তু আমরা ভুল করি। এখানে এই যে 12,000 টাকা দেওয়া আছে, হ্যাঁ, 12,000 টাকা দেওয়া আছে, এখানে 3/2 না, তো এখানে টোটাল আছে কত? 2। এই যে এখানে টোটাল আছে 2, 6 এখানে 12, 6,000, তোমার টোটাল কত? 3। মানে এই টাকাটা মনে আছে 2 আর টোটাল কত? 3, তাহলে 1/2 কি? বকেয়া। তাহলে এই 6,000 টাকা বকেয়া। তাহলে টোটাল ভাড়া কত দেখো? 12 আর 6 18 দেওয়া ছিল 2 ভাগ, 1/2 ছিল বকেয়া, ঠিক আছে। এই 6,000 টাকা। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের উপর কত হবে? 33.33। কী বলছে? সরি, বিক্রয় মূল্যের উপরে 20 হইলে, হ্যাঁ, ক্রয় মূল্যের উপরে হবে 25, ওই সিকোয়েন্স অনুসারে, তাই তো? সিকোয়েন্স অনুসারে তখন কী হবে? 25 হবে। গট ইট?
তারপর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে সমাপনী মজুত পণ্য। ইয়েস, প্রথমটা কারেক্ট, প্রথমটা আমাদের কারেক্ট। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এই বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। সমন্বিত ক্রয়ের সাথে আমরা জানি সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। তার মানে সমন্বিত ক্রয়ের সাথে তুমি যখন প্রত্যক্ষ খরচটা যোগ করবে তখন পাবে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এই সমন্বিত ক্রয়ের সাথে যখন প্রত্যক্ষ খরচটা যোগ করবে তখন পাবে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, সমন্বিত ক্রয়ের সাথে প্রত্যক্ষ ব্যয় যোগ করলে পাবে বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? তাহলে এখানে 1 2 3 তিনটাই হচ্ছে কারেক্ট। ওকে, বিক্রেতার নিকট ব্যাটটা কি? বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে সবসময় দায়। এই ব্যাটটা বিক্রেতার নিকট দায়, ক্রেতার নিকট আয়, আর ক্রেতার নিকট হচ্ছে ব্যয়, সরকারের নিকট আয়। ব্যাট, ব্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, বাংলায় বলে মূল্য সংযোজন কর। মূসক, মূসকটা হচ্ছে বিক্রেতার নিকট কি? মূসকটা বিক্রেতার নিকট হচ্ছে সমন্বিত ক্রয়টা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মতোই অলমোস্ট। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়টা যোগ করবা এবং সেখান থেকে পাবে হচ্ছে তোমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলেই পাওয়া যায় সমন্বিত ক্রয়। ঠিক আছে, এটা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলেই পাওয়া যায় সমন্বিত ক্রয়। এখন অনেক সময় এই যে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে সেম স্ট্রাকচারে তুমি সূত্র দেখো, যদি প্রত্যক্ষ খরচ না থাকে সেম সূত্র, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলেও পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়। বাট বিক্রিত পণ্যের ব্যয় তোমার কি চলে আসবে? চলে আসবে প্রত্যক্ষ খরচগুলো। ঠিক আছে, প্রত্যক্ষ খরচগুলো চলে আসবে। ওকে ওকে। আর ব্যাট অলওয়েজ বাংলাদেশের 1991 সালের কোম্পানাইজেশন, আমি ভাবছিলাম শেষ করে দিব, হ্যাঁ, তারপরে হচ্ছে একবার করে আলোচনা করতেছি। 1991 সালের কোম্পানি আইন অনুসারে বাংলাদেশে 15% হারে ভ্যাট ধার্য করতে হয়। কত? 15% হারে ভ্যাট ধার্য করতে হয়। বুঝতে পারছি? বাংলাদেশে 15% হারে ভ্যাট ধার্য করতে হয়। তো এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে 1,18,000, এই 1,18,000 থেকে বাদ দিতে হবে কত? 3 বাদ দিলে থাকে কত? 15। এই 1,15,000-কে যদি তুমি 115 দ্বারা ভাগ করে এবং 15 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে 15,000। ঠিক আছে, 15,000 পাবে। ওকে, তোমরা এখানে আরও কিছু আছে, যেহেতু আমি স্লাইডটা দিয়ে দিছি সেখান থেকে দেখে নিবে। আমরা একটা সিকিউ দেখব, তবে এটা হচ্ছে শুধুমাত্র কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে? এটা হচ্ছে এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। হ্যাঁ, এটা এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো সিকিউর জন্য আলাদা একটা ক্লাসে নেওয়া লাগে, বিকজ সিকিউ করতে কিন্তু সময় লাগে। হ্যাঁ, আমাদের অ্যাটলিস্ট 2-3টা সিকিউ করানো লাগবে। তো আমরা হোপফুলি আমাদের এই যে মিশনটা এটা শেষ হলে হয়তো আলাদা করে সিকিউর জন্য ক্লাস দিব, যেখান থেকে তোমরা সিকিউগুলো আরও ভালোভাবে করতে পারবা। তো দেখো, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, বলা আছে হস্তচালিত উলেন শিল্পের মালিক এত সালে এত তারিখে প্রস্তুতকৃত তথ্য দেওয়া আছে। এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখানে আরও দেওয়া আছে বেতন এত পার্সেন্ট এত এত। এইগুলো দেওয়ার পর আমরা সমন্বয়গুলো দেখব। অগ্রিম ভাড়ার 4/3 মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো আমি সমন্বয়গুলো একটু ব্যাখ্যা করে দিই। মানে ম্যাথ ভাই খুব সহজ, যদি সমন্বয়গুলো তুমি বুঝতে পারো, যদি সমন্বয়গুলো তুমি বুঝতে পারো তাহলে ম্যাথ তোমার কাছে পানির মতো সহজ মনে হবে। হ্যাঁ, ম্যাথ তোমার কাছে তখন পানির মতো সহজেই মনে হবে যদি সমন্বয়গুলো বুঝতে পারো। ওকে, তো 4/3 কী হয়েছে? মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা খরচটা দেখাতে হবে আয় বিবরণীতে, আর আর্থিক অবস্থার বিবরণীতে কি সম্পদটা যাবে। অনুপার্জিত সেবায়ের 50,000 টাকা উপার্জিত হয়েছে, যতটুকু উপার্জিত হয়েছে ততটুকু আমার যাবে আয় বিবরণীতে, আর যতটুকু অনুপার্জিত সেটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। ঠিক আছে, জাস্ট এটা আমি একটু দেখাই দিই, তোমরা করে নিবা, সমস্যা নাই। আমাদের শামীম ভাই, সমস্যা নাই, এটা একটু আমি জাস্ট দেখাই দিই, তোমরা করে নিবা, প্রবলেম নাই। তারপর এই অব্যবহৃত সাপ্লাইস 30,000, যন্ত্রপাতির উপর 10% অবচয়, যতটুকু অবচয় ধার্য করতেছে এটা আয় বিবরণীতে খরচ হিসেবে দেখাবে। চলতি বছর ভাড়া বাবদ খরচ কত? বিশদ আয় বিবরণী, চলতি দায় চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে। তো ভাড়া বাবদ যদি আমি খরচ বের করি
সিম্পলি আমার দেখো এখানে ভাড়া খরচ আছে 60,000। রেওয়া মিলটা যদি একটু দেখো দেখবো যে এখানে দেওয়া আছে 60। এটা জাস্ট আমি একটু বলে দিচ্ছি। মনে করে দেওয়া আছে কত টাকা, দেওয়া আছে 60,000 টাকা টোটাল। এই 60,000 টাকার 4/3 কত, 4/3 করলে আমাদের 4×15 কত, 60। ওকে, তো বাকি যে 45,000 টাকা এটা আমার 3 ভাগ যেহেতু খরচ হয়ে গেছে, তার মানে 3×15 45 খরচ হয়েছে। হ্যাঁ, 3×15 45,000 টাকা আমার খরচ হয়েছে। এখনও অগ্রিম আছে কত, 15,000। এই 15,000 টাকা আমরা ব্যয় হিসাবে দেখাবো। অগ্রিম যতটুকু আছে এটা আমরা ব্যয় হিসাবে দেখাবো। আর সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই সিম্পল, এখানে তোমার কী করা লাগবে না, আলাদা করে আয় ব্যয়গুলো দেখানো লাগবে না। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তোমার আয় ব্যয়গুলো প্রত্যেকটা আলাদা করে দেখানো লাগবে না। যেমন মনে করো চলতি সম্পদ, মানে সরি, মোট লাভ, পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় আলাদা করে দেখানোর দরকার নেই। যা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় থেকে ব্যয়গুলো বাদ দিবা। আর আরেকটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে ভাইয়া আমার যদি ম্যাথ না মিলে, হ্যাঁ, তখন আমরা কি করব, আমাদের কি ফুল মার্ক দিবে? ইয়েস, ম্যাথ না মিললে তুমি কিন্তু পার্শিয়াল মার্ক এখানে পেয়ে যাবে। তো এখানে জাস্ট আয় থেকে ব্যয়গুলো বাদ দিচ্ছে, তেমন কোনো কঠিন টার্ম ছিল না আমাদের, জাস্ট একটাই কঠিন টার্ম ছিল, ঋণের সুদটা। তো ঋণের সুদটা নর্মালি আমরা জানি যে ঋণের উপরে যদি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে না। এটা আমরা আজকে এখনই শেষ করে দেবো ক্লাস। হ্যাঁ, এটা আমরা এখনই শেষ করে দিব। তো দেখো ঋণের সুদের পরিমাণ 1,40,000 5%, আর তারিখ দেওয়া আছে। আমরা যদি রেওয়া মিলে চলে যাই তাহলে দেখো তারিখ দেওয়া আছে, এই যে দেখছো তারিখ দেওয়া আছে, বললাম না তারিখ দেওয়া আছে, অবশ্যই তারিখ দেওয়া থাকবে। তো এই যে 5% ঋণ গ্রহণ করলে তারিখ দেওয়া আছে। হ্যাঁ, মানে সিকিউর জন্য আলাদা একটা ক্লাস নেওয়া লাগে। হিসাব বিজ্ঞান এমন, এখানে তোমার প্রত্যেকটা সিকিউ সলভ করতে কী করা লাগে, টাইম দেওয়া লাগে, প্রচুর টাইম দেওয়া লাগে। যেমন একটা সিকিউ করে তো আমার তো অ্যাটলিস্ট 15 মিনিট লাগবে। তো সিকিউগুলার তুমি যদি সমন্বয়নটি পারো তাহলে ইজিলি হচ্ছে সলভ করতে পারবে ইনশাল্লাহ। ওকে, এই যে দেখো এগুলো করার পর আর্থিক অবস্থার বিবরণী, হ্যাঁ, আর্থিক অবস্থার ভিতরে জাস্ট চলতি সম্পদ চলতি দায় দেখাইতে বলছে, তো এগুলো আমরা দেখাই দিলাম। তো বিশেষ করে সমন্বয় অ্যান্টির যেই এলিমেন্টসগুলো থাকে, এই সমন্বয় অ্যান্টির এলিমেন্টসগুলো হচ্ছে তোমার দুইটা জায়গায় দেখাতে হয়। এটা সমন্বয় অ্যান্টির যেই উপাদানগুলো আছে এটা আর্থিক অবস্থার বিবরণীতে যায়, আয় বিবরণীতে যায়, বুঝতে পারছো, এটা দুইটা জায়গায় যায়। ওকে, সো আজকে আমরা আর প্যারা দিচ্ছি না তোমাদেরকে। সো ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে তোমাদের আরও একটি ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা 2-3টা টপিকের এমসিকিউ সলভ করবো, পাশাপাশি সিকিউ সলভ করবো, ঠিক আছে। এবং সিকিউর জন্য আমরা যেটা বুঝতে পারলাম যে এমসিকিউ সলভ করার পর 1-1.5 ঘন্টা পর আর সিকিউ সলভ করার মতো মনোমানসা থাকে না, অনেকে হচ্ছে টায়ার্ড হয়ে যায়। সো এই জন্য হয়তো আলাদা ক্লাসে নেওয়া লাগতে পারে। তো আমরা দেখি বোর্ড কোশ্চেন সলভ করে দিতে পারি। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করব ক্লাসটি। সো ক্লাসটি কেমন লাগলো, ইনশাল্লাহ তোমাদের রেসপন্স চাই সর্বোচ্চ। রেগুলার ক্লাস করো, আর পাশাপাশি হচ্ছে নোট করো, রিভিশন দাও। ওকে, সো সবার থেকে এগিয়ে থাকতে পারবে ইনশাল্লাহ। এই যে দেখো, আমি তো এটা আগেই বলছি ভাইয়া পিডিএফ কোথায় পাবো, আমাদের পেজে নক করে তোমাকে পিডিএফটা দিয়ে দেবে। ভাই পেজে নক করো, সাথে সাথে পিডিএফটা দিয়ে দেবে, কোনো টেনশন নাই। হ্যাঁ, পেজে নক করলে পিডিএফটা পেয়ে যাবে। তো দেখো সহজ টার্মগুলোতে আমাদের ভুল হয়, সহজগুলোতে আমরা ভুল করি। কেন করি? কারণ সহজগুলো আমরা অবহেলা করি, শেষ সময় সহজ টপিকগুলো আমরা রিভিশন দিই না, এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের মেইন প্রবলেম। ওকে, সো মাশাল্লাহ এখানে হচ্ছে অনেকেই শুরু থেকে ছিল, মাহিন ছিল, গ্রেট। সেন সিকিউ করাবেন না, আমাদের সিকিউর সংখ্যা অনেক বেশি, তবে শেষ সময় তোমাদের অনেকের এমসিকিউতে প্রবলেম থাকে। সো আমরা এখানে হচ্ছে মেনলি সিকিউ এমসিকিউ দুইটাই দেখাবো, সমস্যা নাই। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা এমসিকিউতে তাহলে একটু সময় কম দিব, হ্যাঁ, সিকিউতে একটু সময় বেশি দিব। ওকে, আর আর্থিক বিবরণীর উপর যদি জাস্ট তোমাদের সিকিউর একটা ক্লাস লাগে সেটা আমরা দিব আগে, আমাদের এই যেই 7 দিনের চ্যালেঞ্জটা, মিশনটা যদি শেষ হয় তাহলে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি। অসাধারণ হয়ে, বাট সিকিউর আলাদা ক্লাস হলে আরও ভালো হতো।
সিকিউ মেন, ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। বিশ্বকাপের খেলা এবার একটু কম উপভোগ করো তোমরা, জাস্ট প্রিয় দল যেটা আছে ওই দলের খেলা দেখো। হ্যাঁ, আর আমাদের ডিওয়াইসিএসের কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সবার ঘরে ঘরে। আমাদের কাজল বলতে, স্যার আমিও ছিলাম, ভুলে গেলেন নাকি? কাউকেই ভুলি নাই, ভাইয়ের 9 চ্যাপ্টারের বেশি বেশি সিকিউ করায়। ওকে, তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণের উপরে আমাদের সিকিউ করাতে হবে। হ্যাঁ, আমরা করাবো ইনশাল্লাহ। এটাই আর্থিক অবস্থার বিবরণের উপরে। রাকিবুল বলছো, ভাই আমি ছিলাম, ক্লাস টাইম বাড়াই দেন একটু। রাকিব বলছো, ওকে ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, ওকে। সো টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। ওকে, এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক। এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, নুরুল আমিন টিটুল। সো এই গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলেই হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সো কেমন লাগলো ক্লাসটি? আমরা ইনশাল্লাহ আগামীকালকে আবার সেম টাইমে যুক্ত হয়ে যাব ক্লাসে। আর সবাই 2জন 3জন 4জন করে বন্ধুদেরকে নিয়ে আসবো ক্লাসে, যাতে সবাই ক্লাস করতে পারে। শেষ। ওকে, আল্লাহ হাফিজ।